আজকে আমরা ইতিহাসের ইউনিট 8 করব, ঠিক আছে। দেখো তোমাদের কিছু কিছু প্রোভাইড করা হয়েছে, যেটা হচ্ছে ব্রিটিশ ইকোনমিক অ্যান্ড ল্যান্ড রেভিনিউ পলিসিস। ওকে, তো আমি শুরু করার আগে, যেহেতু তোমরা মাস্টার্স করা, আমি কয়েকটা জিনিস জানতে চাইছি, স্ট্যাটিক পোর্শন, ঠিক আছে। যে ল্যান্ড রেভিনিউ সম্পর্কে তোমরা কি জানো? হ্যাঁ, ল্যান্ড রেভিনিউ সম্পর্কে কি জানো? পাঠশালা বন্দোবস্ত খালি? আচ্ছা, পাঠশালা বন্দোবস্ত যে বললে, একটুখানি আমাকে বলো পাঠশালা বন্দোবস্তটা কি? 5 বছরের জন্য জমি, তাই না? 5 বছরের জন্য জমি কাকে দেবো? নিজে নিতে চাইবো। আচ্ছা, নিজে নিতে চাইবো। আস্তে আস্তে আস্তে, অসুবিধা নেই। নিজে নিতে চাইবো, ঠিক আছে। কার কাছ থেকে নেবো তাহলে? কাকে দিতাম? হুম, একদম 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 একদম। তো ল্যান্ড রেভিনিউ তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? যে আমরা একটা ল্যান্ড নিচ্ছি, সেটা কারো কাছ থেকে নিচ্ছি। অ্যাকচুয়াল কলেজের থেকে ফোনটা আসছে এখন। হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো ল্যান্ড রেভিনিউ মানে আমি জমিটা নিচ্ছি, তাই তো? একটা ল্যান্ড নেব, কে দেবে? ওকে, আমি লিখছি জমিনদার, তাই তো? জমিনদার দেবে তো? কাকে দেবে? যে নিতে চায়। নেবে কারা? কৃষক, তাই তো? তা কৃষক, ইংলিশ অসুবিধা হচ্ছে না তো? বাংলায় বললে বলে দেবে, ঠিক আছে। নেবে কারা? কৃষক। ওকে, এইবার এটা তো গেল, নিল। তোমরা কতজন জানো যে ল্যান্ড রেভিনিউ বেসিক্যালি ব্রিটিশরা না, কিন্তু এটা কিন্তু মুঘল আমল থেকে চলছে, ঠিক আছে। কিন্তু ব্রিটিশ এটাকে কি করলো? ব্রিটিশ এটাকে কি করলো? ব্রিটিশ ব্রিটিশ এই ল্যান্ড রেভিনিউটাকে কি করলো? পুরোপুরি ঘুরিয়ে দিল। কিরকম? 1793। আমি ইয়ারটা বললাম, কার কার মনে আছে? অবশ্যই। কে করেছিল? ওয়ারেন হেস্টিংস? একদমই নয়। তাহলে নোটস দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে। একদম, কর্নওয়ালিস। কি করেছে? আমি কর্ন বলে লিখলাম, হ্যাঁ, মনে থাকবে। কর্ন, ভুট্টা, তাই না? কর্নওয়ালিস। এবার এইটুকু তো গেল। কি করলো? চিরস্থায়ী বন্দোবস্তে বলা হলো তোমাদেরকে আমি অল টাইমের জন্য দিয়ে দেবো, তাই তো? চিরস্থায়ী বন্দোবস্ত, তোমার জন্য সব সময় থাকবে ল্যান্ডটা। তুমি কি করবে? আমাকে ট্যাক্স দেবে। ট্যাক্স কাকে দেবে? কালেক্ট কে করবে? কালেক্ট ব্রিটিশ করেছিল কি? ডিরেক্ট করেনি একদম। কারা কালেক্ট করেছিল? কারা কালেক্ট করেছিল? জমিনদার, তাই তো, বা জমিদার। এবার একটা কথা মাথায় রাখবে, এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, যেটাকে আমরা ইংলিশে কি বলি? হ্যাঁ, পার্মানেন্ট সেটেলমেন্ট, তাই তো? পার্মানেন্ট সেটেলমেন্ট, চলো, কোনো ব্যাপার না।
এই পার্মানেন্ট সেটেলমেন্টের ক্ষেত্রে কি বলা হলো, আমি একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স তোমাদেরকে দিয়ে দেবো, ধার্য করে দিলাম তোমার ল্যান্ডের জন্য ট্যাক্স। সে সময় কিন্তু জমি জরিপের ব্যাপার আসেনি, শুধুমাত্র ল্যান্ডটুকু দিয়ে দেওয়া হতো, তার বদলে আমাকে ট্যাক্স নিত। পুরো একটা বলে দিলাম, ধরো 10 টাকা, বললাম আমার ছোট্ট একটা জায়গা আছে তার জন্য তোমার 10 টাকা, বড় একটা জায়গার জন্য 15 টাকা। এইবার তুমি জানো যে তোমরা হয়তো হিস্ট্রি তুমি হয়তো জানবে, এই যে 17 সেঞ্চুরি বা 18 সেঞ্চুরি ফিমাইন কত বড় হয়েছিল, মানে দুর্ভিক্ষর এজ বলা হয় ওটাতে। তোমাদের যে একটা নোটস আপলোড করা রয়েছে ওখানে দেখবে একটা মানে টেবিলস দেওয়া রয়েছে, যেখানে ফিমাইন্স যেটা রয়েছে না, ওখানে আমি টেবিলস করে দিয়েছি একেবারে যীশু খ্রিস্টের জন্মের আগের থেকে 19 সেঞ্চুরি অবধি কতগুলো টোটাল ফিমাইন হয়েছিল। এই সময়টায় প্রায় 18 থেকে 27টা ফিমাইন হয়েছিল বা দুর্ভিক্ষ হয়েছিল। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় কাজে লাগতে পারে। এই সময়টা সব থেকে বেশি হয়, এবং এই ফিমাইনের কারণে চাষবাস বন্ধ হয়ে যায়। এবং ট্যাক্স কোথার থেকে দেবে? ট্যাক্স কোথার থেকে দেবে? সম্ভব নয়। ধরো যাদের জমি ছিল তার ট্যাক্স না দিতে পারার জন্য কি হলো, জমি নিয়ে নিল, তারপরে কি তৈরি হলো, একটা টপিক আছে তোমাদের, ল্যান্ড লেস লেবার, তাই না? টপিক আছে না? এটা কিন্তু কারণ, শুধুমাত্র চিরস্থায়ী বন্দোবস্ত না, অনেক কারণ আছে। মহলওয়ারি আছে, রায়তওয়ারি একজন, তাই তো, একজন। নিলামী ব্যবস্থা সম্পর্কে কেউ জানো? নিলামী ব্যবস্থা অকশন করে দেওয়া হতো, এটা কিন্তু এটার জন্য বেশি ঘটেছে। ধরো কি হলো, আমাকে যেই লোকটার কাছ থেকে আমার জমিটা পেয়ে গেল, ব্রিটিশরা পেয়ে গেলার পরে কি হলো তোমার, তারপর জমি আর নেই। এবার ওই জমিটা তার তো আর টাকায় আসছে না, ব্রিটিশের তো টাকায় আসবে না, সেটাকে সে কি করবে, বিক্রি করবে। বিক্রি তো ব্রিটিশ মানেই মাথা, এবার তাদের মাথার থেকে বেরোলো বিক্রি করবে, একজনকে কেন করবো, জমিদারকে কেন দেবো, আমি কি করব, আমি ডাইরেক্ট এটাকে অকশনে চাপাবো, যে যত দাম দেবে তার কাছে যাবো, তাই তো? এই করে কিন্তু নিলামি পথ। এটা আমি কেন বললাম, এটা সিকোয়েন্স আছে, পরীক্ষায় আসছিল, দেখবে সব কটা টার্গেট দিয়ে দেয়, মহলওয়ারি, রায়তওয়ারি, নিলামি, অকশন, ঠিক আছে, এরকমভাবে দেওয়া থাকবে। সেইখানে সবার প্রথম যদি তোমাকে বলে কোন ব্যবস্থা হবে, পার্মানেন্ট সেটেলমেন্ট হবে নাকি নিলামি হবে নাকি মহলওয়ারি হবে নাকি রায়তওয়ারি হবে? পার্মানেন্ট আগে নাকি রায়ত আগে নাকি মহল আগে নাকি নিলামি আগে? অবশ্যই। তারপরে অকশন, সেটাও যদি আমি এই অনুসারে দেখি সেটাই হবে। ঠিক আছে, এই নিয়ে একটা টেস্ট করব, নেক্সট ক্লাসে করবো এটা মক টেস্ট, কারণ দরকার পড়বে। এবং ওখানে গিয়ে দেখবে নিলামি প্রথাটা আগে চলে আসবে বা রায়তওয়ারি প্রথাটা আগে চলে আসবে। একজন কৃষক, আমি এই কারণে রায়তওয়ারিটা মিডিলে বললাম, চিরস্থায়ী বন্দোবস্ত পরে, রায়তওয়ারি কিন্তু হ্যাঁ এসছে, ক্যাপ্টেন মুনরোর নাম শুনেছো তো, লর্ড ম্যাকেনজি, আশা করি শুনেছো সবাই। ওগুলো কিন্তু এই অনুসারে কিন্তু পরপর পাবো, কিন্তু যখনই আমাকে নিলামি প্রথা বলবে না, তখন কিন্তু নিলামি প্রথা আগে যেতে বাধ্য। ট্রিক কোয়েশ্চেন এগুলো, সেগুলো আমি করা শিখিয়ে দেবো আস্তে আস্তে। আগে আমরা একটু ব্রিফিংটায় চলে যাই। এছাড়া এখানে আমি একটা ওয়ার্ড লিখছি, হ্যাঁ ভালোভাবে দেখবে, এগ্রিকালচার, তাই তো? এগ্রিকালচার, এটাকে আমি লিখবো, এগ্রি বানান কি পাক্কা তো? এটা মানে কি? একমত, চলো একমত লিখলাম। একমত কি নাকি রাজি হওয়া? রাজি হওয়া তো, বা সহমত হওয়া, এটা এগ্রি লিখলাম। প্লাস কালচার, কালচার মানে কি? একদম, সংস্কৃতি, তাই তো? রাজি এবং সংস্কৃতি, আমি এগ্রিকালচারটাকে ভাঙলাম কেন? কেন আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে এগ্রিকালচারটাকে কেন ভাঙলাম? যখন ব্রিটিশ এলো, ঠিক আছে, সবার প্রথম হাত চাপালো এগ্রিকালচারের ওপর। কেন ব্রিটিশ এলো? ব্রিটিশ প্রথমে কি করতে ঢুকেছিল বলো তো ভারতে? ব্যবসা বাণিজ্য। সেখান থেকে আমাদের ঘাড়ের মধ্যে চেপে বসে গেল, গোটা 200 বছর ধরে রাজত্ব করে দিয়ে চলে গেল, তাই না? শুধুমাত্র ব্যবসা করতে এসে তারা প্রথম ব্যবসা করতেই বা কেন এলো?
কি ছিল? শুধু কি তাই? ভারতে ব্যবসা করতে আসা তাদের ওইটুকুই কারণ? শুধু কলোনি? তা তো এদিকে বলছো ব্যবসা করতে এসছে, তাহলে কলোনি কি করে হবে? ব্যবসা কেন করতে হলো? আমার কাছে কথা হলো বিজনেস কেন? হ্যাঁ অবশ্যই, টাকা, টাকা ছাড়া কেন হবে? টাকা ছাড়া কেন হবে? কিন্তু বিজনেসটা সে করতে এলো কেন? কি দরকার তার? এটা ওয়ার্ডের সাথে তুমি হয়তো সম্মত থাকবে, ওদের একটু হয়তো হতে পারে, কিন্তু হিস্ট্রি যখন পড়েছো গ্র্যাজুয়েশনে থাকবে অবশ্যই। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কথাটা শুনেছো? কি বলো তো এটা? একদম। এটা মনে পড়ছে? মনে পড়ছে? শিল্প বিপ্লব কেন ঘটে? সব থেকে বেতুকা কোশ্চেন। শিল্প বিপ্লব কেন ঘটে? হুম, এখানকার জিনিসপত্র। আচ্ছা, শিল্প বিপ্লব এইটার কারণে প্রথম আমাদের এখানে কলোনি কিন্তু স্থাপিত হয়। এর সাথে না কলোনি এই কথাটা প্রচুর পরিমাণে জড়িত। কেন বলছি? শিল্প বিপ্লব যদি আজকে ব্রিটিশে না হতো তাহলে কিন্তু ভারতে হয়তো কলোনিয়ালিজম হতো না, তাই না? কি হলো, ব্রিটিশে তো চাষবাস হয়, তাদের আসার দরকার কি? হঠাৎ করে কোথা থেকে জেমস ওয়াট চলে এলো, কি আবিষ্কার করলো? রেল ইঞ্জিন আবিষ্কার করে দিল। ঠিক আছে, স্পিনিং ইঞ্জিন আবিষ্কার হয়ে গেল। শিল্প বিপ্লব মানে কি? মেশিনারি তৈরি হতে লাগলো। এবার যখনই মেশিনারিটা তৈরি হতে লাগলো তখন সব থেকে প্রথম কিসে এফেক্ট হলো ব্রিটিশে? কিসে? ক্লথ। ক্লথ। ম্যানচেস্টার। ভারতে ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদ। সবার প্রথম ফেমাইন কোথায় হয়? দুর্ভিক্ষ। হ্যাঁ, সবার প্রথম দুর্ভিক্ষ কোথায় হয়? কে বলতে পারবে? সবার প্রথম কি বাংলায় হয়েছিল? আমরা সবাই জানি বাংলায় হয়েছিল, অ্যাকচুয়ালি আহমেদাবাদে প্রথম দুর্ভিক্ষ দেখা যায়। ঠিক আছে, ক্লথ। এই যে ক্লথ, কি বললাম, ওরা দেখলো ওদের জামা কাপড় যখন তৈরি হয়েছে প্রচুর পরিমাণে হচ্ছে, বিকজ মেশিনারি। মেশিন, তোমাদের বোঝার জন্য বাংলা তো লিখে দিচ্ছে, হ্যাঁ? মেশিন। মেশিনের ফলে তাড়াতাড়ি হচ্ছিল। ধরো যেই জিনিসটা একটা মানুষ দুটো করে বানাতে পারছিল, সেটা সেই মেশিন ঘন্টায় 100টা করে বানাচ্ছে। আমার তো ব্রিটিশের লোক সংখ্যা সীমিত, বিক্রি করা হয়ে গেল, সব হয়ে গেল, জিনিসগুলো এবার কি করবো? পচে যাবে, চলো বেরাই। এবার ওই চক্করে তারা চললো ধেই ধেই করে, নাচতে নাচতে, চলো যাই। যাবো মানে কি? আমেরিকা ফামেরিকা পরে, আফ্রিকা, এশিয়া, আগে এগুলোকে টার্গেট করি। ওখানে মানুষ তো এখনো ধুতি পরে কাটায়, এশিয়া মানে ধুতি পরে কাটায়। খাদি আছে, আমরা যাই নতুন কিছু নিয়ে গড্ডালিকার গরুর মতো সব দৌড়াবে, এরম ব্যাপার। তো তারা যখন ঠিক করলো ব্যবসা বাণিজ্যে আসবে, তারা আস্তে আস্তে ভারতের পথে আরব হয়ে আসা শুরু করলো। এখানে কিছু কিছু ক্যানাল আছে যেগুলো আমরা পড়বো আস্তে আস্তে। তো সবার প্রথম আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, সবার প্রথম ভারতে কোন বিদেশি আসে? মানে কোন দেশ আসে সবার প্রথম ভারতে বাণিজ্য করার জন্য? ট্রেডে কে আসে প্রথমে? এটা হয়ে গেছে তো, আমি মুচ্ছি। হ্যাঁ, পর্তুগিজ। পর্তুগিজ কি নিয়ে আসে? হ্যাঁ, কি নিয়ে আসে? কি নিয়ে আসে? আর বিজনেস তো অবশ্যই, কিন্তু পর্তুগিজ একটা জিনিস নিয়ে এসছে যা ভারতের অঙ্গে প্রত্যঙ্গে জড়িত হয়ে গেছে, বিশেষ করে বাঙালিদের। বলো। পর্তুগাল। তোমরা পর্তুগাল লিখলাম এই কারণে, পর্তুগাল বোধহয় তোমরা সবাই জানবে, কেন জানো? একমাত্র CR7, তাই না? CR7, CR7 নিশ্চয়ই ভারতে কিছু নিয়ে আসেনি, আপাতত ভারতের মুখ দর্শনও করেনি, কিন্তু পর্তুগালরা এসেছিল। কি নিয়ে এসেছিল যা ভারতের এবং বাঙালিদের অঙ্গ প্রত্যঙ্গে জড়িত? বলো দেখি। জানি এত চর্চা, যেটা আমাদের লাগবেই।
ব্যবসা বাণিজ্যর জন্য, যা হয়তো আমরা পর্তুগিজ যদি না নিয়ে আসতো হয়তো আমরা পেতামও না। এখন হয়তো পেয়ে যেতাম, টেকনোলজির যুগ, তখন হয়তো পেতাম না। কি বলতো, যার জন্য এত কিছু, এত এত দোকান কি নিয়ে এসেছিল, যেটা মানে ওই জিনিসটার সাথে জুড়ে গেছে একেবারে। ওই জিনিসটা না হলে যেন ওই জিনিসটা খেতে ইচ্ছা করে না। আমি অনেক হিন্ট দিয়ে দিয়েছি, অনেক হিন্ট দিয়ে দিয়েছি। কি নিয়ে এসেছিল পর্তুগিজ? অবশ্যই সবজির মধ্যে। চলো আরো হিন্ট দিই। আলু প্রথম, একদম পটেটো। পর্তুগিজরা প্রথম নিয়ে আসে, সেই থেকে এই আলু এখন অব্দি আমাদের চলেই যাচ্ছে। ঠিক আছে, একদম কনফিডেন্স থাকার দরকার নেই। 1% নলেজ 90% মানে অ্যান্সার তোমার তৈরি করে দেবে, খালি নলেজটা রাখো। এই পর্তুগাল প্রথম এলো, তারা আসলো কোথায়? নোটে পেয়ে যাবে, আমি করে দিয়েছি, যেটা আপলোড করা আছে ওখানে নেই। হুম, কালীগড় শিওর তো? ভাস্কো ডা গামা সেটা কত সাল? সেটা তো আবার তাহলে কত কত 98? হ্যাঁ 14th সেঞ্চুরি একদম, সেটা একদম প্রথম। তাহলে তখন মুঘল ছিল, তখন মুঘল ছিল। তাম্রলিপ্ততে আসেনি? তাম্রলিপ্ত কোথায়? একদম। আচ্ছা, তো ভাস্কো ডা গামা একদম প্রথম। এবার তোমার এই একটুখানি নিচের দিকে আসি, এরপরে সবার লাস্টে কিন্তু ব্রিটিশ এসেছিল। হ্যাঁ, ফ্রান্স তো এসছে সে ছাড়ো, কিন্তু সবার লাস্টে এরা আগে এসেও এরা কিন্তু দখল করেনি। ফ্রান্স এসেও ফ্রান্সও দখল করেনি, আরেকজন এসেছিল সাথে, কে বলো তো? কে? গ্রেন? ডেনমার্ক? কে ছিল? শ্রীরামপুর, শ্রীরামপুর ব্যাপটিস্ট, নাম শুনেছো আশা করি। একদম, তো শ্রীরামপুরের ওখানে চন্দননগর কাদের কাদের ছিল ঘাঁটি? ফ্রেঞ্চ নয়, ফ্রান্স। ফ্রেঞ্চ আবার ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে তাহলে। ঠিক আছে, তাহলে কিন্তু এই যে ডাচ ডাচ আমরা করছি, শ্রীরামপুর কাদের জন্য বিখ্যাত? ডাচ। উইলিয়াম কেরির নাম তুমি বলে দিলে, কিসের জন্য বিখ্যাত? মিশনারি। আর কি করেছিল? সে তো ব্যাপটিস্ট মিশন। আর লেখাপত্র নিয়ে কিছু করেছিল? মুদ্রণ ফুদ্রণ কিছু মনে পড়ছে? এই যন্ত্র নয়, একদম যন্ত্র নয়, একদম যন্ত্র নয়, যন্ত্র একদমই নয়। ঠিক আছে, আসছি আস্তে আস্তে। তো উইলিয়াম কেরি সবই ঢুকবো, সেগুলো অফ টপিক পরে যাচ্ছি। কিন্তু এই পর্তুগালরা আসার পরে, পর্তুগালরা আসার পরে যে আমার যখন ব্রিটিশ ঢুকলো, ব্রিটিশ প্রথম কোথায় আসে, কোথায় বন্দর করে? সুরাট। কত ইয়ারটা? ইয়ারটা 1602। হ্যাঁ সুরাট, অবশ্যই সুরাট। সুরাট পোর্ট লিখে দিলাম এটা মনে রাখার জন্য। সুরাট কত? 1602, তাই তো? এটা ওয়ার্ক থাকবে, খুঁজে বলবে পরের ক্লাসে, চলবে? এই তো কবে এসেছিল সুরাট? সহজ জিনিস। ওটাই তো, ওটা ওয়ার্ক থাকলো তোমাদের, এটা দায়িত্ব তোমাদের। আছে ওখানে, নোটসের মধ্যে রয়েছে, অসুবিধা হবে না। এটাতে নয়, ওই আরেকটা এটা আপলোড করা রয়েছে, বোধহয় তোমাদের এটার মধ্যেই দিয়ে রয়েছে, দেখে নেবে। আর সুরাট যখন হয়ে গেল, এ তো আসলো ব্যবসা করতে। প্রথমে ভালোই ব্যবসা করছিল, তো এর মাথায় কেন ভূত চাপলো যে ভারতকে কলোনি বানাই? হ্যাঁ, আমাদের দেশের লোক দেখে, লোকেরাই, সে লোকটা কে? এই চা, মানে পাচ্ছি না এখন, ইংলিশ কেটে নিয়ে আসবো? আমাদেরকে সাহায্য করো। ঠিক কি তাই? কেন? তো সে তো অবশ্যই পলাশি, কিন্তু এই এই যে ব্রিটিশ এলো, ব্রিটিশ তো মুঘল দরবারে গেছিল, একটা জিনিস পেয়েছিল, কি বলতো? দিওয়ানি লাভ করে প্রথম। কার কাছ থেকে?
হ্যাঁ মুর্শিদকুলি খা নাকি? কার কাছ থেকে? সিরাজউদ্দৌলা যদি দিবানি দিয়ে দিত, সেই সব মুর্শিদকুলি খা কি করছিল? কার কাছ থেকে? মীর কাসিম? আকবর? একদমই নয়। আকবরের সময় একজন কিন্তু এসেছিল না, হ্যাঁ ঔরঙ্গজেব এসেছিল, প্রত্যেকটা মুঘল সম্রাটের সময় এসেছিল, আকবরের সময় বাংলার কাছ থেকে মোটে না, বাংলার দিবানি পেয়েছিল। এই দিবানিটা পেয়েছিল বাংলার। প্রথমে কি দক্ষিণ, প্রথমে বাংলা, সবাই বাংলাকে টার্গেট করে সব কিছুতে, একদম বাংলাকে দিয়ে দিয়েছিল, বাংলার কোনো দরকার নেই তো ওই জন্য বাংলাকে দিয়ে দিয়েছিল। কিন্তু এই দিবানিটা কার কাছ থেকে হয়েছিল? ফারুকশিয়ার ফরমান কার মনে আছে? ফারুকশিয়ার ফরমান? তাহলে কি কি বলেছে সেটা আমি জিজ্ঞেস করছি না, অবশ্যই আসবেও না পরীক্ষায় আপাতত, কিন্তু ফারুকশিয়ার ফরমানটা যদি মনে থাকে তাহলে দিবানিটা মনে নেই? ওর কাছ থেকে তো প্রথম পেয়েছিল। চলো তোমরা সুরাটে বন্দর বানাও, এই বানাও, ওই বানাও, ফোর্ট উইলিয়াম হবে, দিবানি দাও, ফরমানটা কিসের জন্য? ওর পরেই তো শুরু হলো যত রাজ্যের গোলমাল। এই যখনই দিয়ে দিল বাংলার দিবানি, এবার তারপর বাংলার নবাব কে? শেষ স্বাধীন নবাব কে? শেষ স্বাধীন নবাব কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব কে? তাহলে কে হবে? কে হবে বাংলার শেষ স্বাধীন নবাব কে? কনফিডেন্স নিয়ে আসো, বলো, ভুল হলে ভুল হবে, অসুবিধা কি আছে, ঠিক করবো পরের বার। অবশ্যই সিরাজউদ্দৌলা, ভাবার কি আছে? তারপরেই তো আমার ব্রিটিশ চলে আসলো, তারপরে তো পুতুল, একদম তারপরে তো আমাদের পুতুল শুরু হয়ে যাচ্ছে, তাই না? নবাব সিরাজউদ্দৌলা আমাদের শেষ স্বাধীন। তো এই নবাব সিরাজউদ্দৌলা মানে, আমি এসআইডি লিখলাম, ঠিক আছে, সিধু লিখলাম, চলবে? কমেন্টেটার সিধু, সিদ্ধু, যাই হোক। তো এই সিরাজউদ্দৌলা যখন শেষ স্বাধীন নবাব হলো, সেই সময় তার এগেনস্টে কি হয়? কনস্পিরেসি থিওরি, ষড়যন্ত্র মামলা কারা করে? সৈকত, সৈকত, হ্যাঁ অবশ্যই মির্জাফর। মাসির নাম কি? মাসি যখন বলছে হ্যাঁ মাসি একটা দিকে মতিঝিলে দাঁড়িয়েছিল, কি বেগম? একদম। তো মির্জাফর, আর কে? কর্ণ সুবর্ণের গুপ্তধন কে কে দেখেছে? কর্ণ সুবর্ণের গুপ্তধন কে কে দেখেছে? ওখানে ইন্ট্রোডাকশন দেখা হয়নি না? ওখানে ইন্ট্রোডাকশনই কিন্তু দেওয়া রয়েছে, সবার কথা বলা রয়েছে, ওখানে কিন্তু সিরাজউদ্দৌলার ওইটুকু বর্ণনাটা দেওয়া রয়েছে। ওটা আমি বলবো যে ওখানে ভুল কিন্তু বলা নেই, ঠিক আছে, না ভুল বলা নেই। হ্যাঁ এবার যদি পুরো গল্পটাতে আসি সেটা আলাদা বিষয় বাবা, ঠিক আছে, পুরো মুভিটা আলাদা বিষয়, প্রথমে ডেসক্রিপশনটুকু ঠিক আছে, ঠিক আছে, মুর্শিদাবাদের ইতিহাস বলে একটা বই আছে, সেটা তো পড়লেও তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার ওরা তো কনস্পিরেসি করলো, দরকার কি ছিল করার? মির্জাফরের এমনি পোষাচ্ছিল না, ঠিক আছে, বলছিল আমি কিছুই পাচ্ছি না, এ আমার থেকে বেরিয়েই চলে যাচ্ছে, সব আমি করব কাজ বাজ। দেখো মির্জাফর কিন্তু প্রচুর পরিমাণে কাজ করতো, আমরা হয়তো জানি শুধুমাত্র কনস্পিরেসি করেছে, কিন্তু ও মুর্শিদাবাদের জন্য প্রচুর পরিমাণে কাজ করেছে। ওর ভুলটা কোথায়? ওই যে বড় বড় ব্যবসায়ী অভিজাত যাকে আমরা বলি, তাদের চক্করে পড়ে একে সরাতে হবে, একে সরাতে হবে। কনস্পিরেসি থিওরি হলো, কার কাছে গেল? ব্রিটিশদের। আর ব্রিটিশদের কে ছিল তখন? আমবাগান, তাই তো? আমবাগানে যুদ্ধ হয়েছিল তো, কে ছিল ব্রিটিশদের হয়ে? পলাশি, পলাশি, আমবাগান, এই তো এখান থেকে বেশি দূর না, বেতুয়া ডৌরি, এখন কিচ্ছু নেই, কিছু নেই একদম। তাহলে এই আমবাগানে কে ছিল ব্রিটিশদের নেতা? রবার্ট, হয়ে গেল। ক্লাইভ হাউসের মাঠ আছে জানো এখানে? কেউ জানো? ক্লাইভ হাউসের মাঠ আছে জানো? কোথায় আছে বলো তো? ফটোতে দেখেছো? ইউটিউবে দেখেছো? ওকে, দমদমে আছে এটা, রবার্ট ক্লাইভ হাউসের মাঠ। সে তো আছেই, ওটা ওটাকে তো স্মারক বলবো আমি, ওটা কবর বলবো। আমি বলছি ক্লাইভ হাউসে একটা মাঠ আছে দমদমে, ওটা কিন্তু আর্কিওলজিক্যাল দিক থেকেও মানে বিখ্যাত, কারণ ওখানে
যে বাড়িটা রয়েছে ওটা বর্তমানে মানে পুরো ভেঙে গেছে বলতে পারো, ভগ্নাদশা অবস্থা। কয়েকদিন বাদে কি হবে ভগবান জানে। তো ওই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। তো কোন সময় দিয়ে দেবে কোয়েশ্চেনে বলা যায় না, ট্রিক কোয়েশ্চেন বলা যায় না। ঠিক আছে, তো এই রবার্ট ক্লাইভের কাছে হারলো কে? নবাব সিরাজউদ্দৌলা। হারার পরে কি হলো? ব্রিটিশ বসিয়ে দিল কাকে? মির্জাফরকে। কিন্তু মির্জাফরের হাতে কোনো ক্ষমতা ছিল? কিচ্ছু ছিল না, পুতুল সম্রাট। ব্যাস, এই যে হ্যাঁ একদম এই সময় থেকেই এই 17 কত পলাশির যুদ্ধ কত 57, তাই তো? এই সময় থেকে একটা থিওরি শুরু হয়। কি থিওরি বলো তো? ইকোনমিক দিক থেকে, অর্থনীতির দিক থেকে। দ্বৈত শাসন ব্যবস্থা অবশ্যই, ওটা তো যাই হোক, ওটা ডুয়াল সিস্টেম যেটা, কিন্তু ওটা তো তোমার ইকোনমি নয়। ড্রেন অফ ওয়েলথের কথা কে কে শুনেছে? নির্গমন, যাই হোক। হ্যাঁ, ড্রেন অফ ওয়েলথ কে বলেছে, কে দিয়েছিল বলো তো থিওরিটা? ড্রেন অফ ওয়েলথ দাদাভাই নরৌজি। কোন বইতে? 4টে কোয়েশ্চেন দিচ্ছি একসাথে। কোন বইতে? হুম, একটা বই জনপ্রিয়, কিন্তু ইকোনমিক্সের লোকেরাও পড়ে, ইতিহাসের লোকেরা পড়ে, সবাই পড়ে। অ্যান্ড প্রপার্টি নাকি? অ্যান্ড প্রপার্টি। ব্রিটিশ রুলস আছে লাস্টে বইটার, তাই না? মনে পড়ছে? দেওয়া রয়েছে ড্রেন অফ ওয়েলথ। হ্যালো, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কটা কোশ্চেন হলো এটা দিয়ে? একদম 1757-তে চলে আসলাম, যখন পলাশির যুদ্ধতে চলে আসলাম, তো মির্জাফর বসলো সম্রাট হয়ে। কিন্তু বসার পরে তাকে তো কোনো কাজই করতে হচ্ছে না, সবই ব্রিটিশ করছে, ট্যাক্স বলো যাই বলো সমস্ত কিছু। এই সময় থেকে একটা সিস্টেম শুরু হলো, মার্কেন্টাইলিজম। শোনা মার্কেন্টাইলিজম কি? আমি ওই জন্যই প্রথমে তোমাকে ইয়েটা বলে দিলাম, ড্রেন অফ ওয়েলথ। মার্কেন্টাইলিজম কি? এই সময় না, মার্কেন্টাইলিজম অ্যাকচুয়ালি ইউরোপে অনেক আগের, সিলভার উইলের আগে, কিন্তু আমাদের এখানে এই টাইমটা থেকে ধরা হয়। কেন ধরা হয়? পড়ার জন্য, তোমাদের পরীক্ষার জন্য এইটুকু ধরা হবে। দেখো মার্কেন্টাইলিজম দেওয়া রয়েছে প্রথমে, একদম প্রথমে থাকবে মার্কেন্টাইল ফেজ। দেখো ফার্স্ট পেজ, কি বলছে? বলছে 1757 দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কমপ্লিটলি monopolized trade and began the direct plunder of Indian wealth. মনোপলি মানে কি? একদম কাউকে ঢুকতে দেবো না, আমিই করব, তাই তো? আমিই করব। তো সে পুরোপুরি নিজে শুরু করলো। ওই কারণে এই 1757, তোমরা নবাব সিরাজউদ্দৌলা একটা নাটক আছে, জানি না জানো কিনা, হয়তো নাই জানতে পারো, কিন্তু ওই নাটকের মধ্যে এই 1757 পলাশির যুদ্ধের আগে ফ্রান্সের একজন সিরাজের কাছে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু সিরাজ ফোর্ট উইলিয়াম আক্রমণ করে যুদ্ধে জিতেছিল, জানো তো? তার ফলে না তার কাছে সৈন্যবল ছিল না, না থাকায় ফ্রান্সকে সাহায্য করতে পারেনি। এবং ফ্রান্সের সেই লোকটি বলে গেছিল যে আমরা কিন্তু বেরিয়ে গেলে আপনাদের পুরো বাংলা পুরো শেষ হয়ে যাবে, আপনার দখলেও থাকবে না, আপনি কন্ট্রোল করতে পারবেন না ব্রিটিশে। এবং সেটাই কিন্তু পরবর্তীকালে তাই ঘটেছে পলাশির যুদ্ধের মারফত। ঠিক আছে, আশা করি এই গল্পটা শোনা শোনা লাগবে যদি কেউ 9 স্টুডেন্ট পড়িয়ে দাও, যদি কেউ 9 স্টুডেন্ট পড়িয়ে থাকো বা 10 স্টুডেন্ট পড়িয়ে থাকো, তাদের শোনা শোনা লাগবে। ঠিক আছে, তো এই টাইমটা, এই ফেজটা যখনই এলো, তখনই মনোপলি তৈরি হয়ে গেল, কাউকে ঢুকতে দেবো না, সবাইকে নিয়ে নেবো। ফ্রান্সদেরও হারালো, এই ইঙ্গ মহীশূর যুদ্ধ, হেনাদানা অনেক যুদ্ধ আছে তো প্রচুর। সেইগুলো থেকে এই সময় যে মনোপলি শুরু করলো, তারা প্রথম কথা ভারতের যে সমস্ত জিনিস ব্রিটিশে পাচার করতে শুরু করলো। এই কারণে কোহিনূর থেকে শুরু করে সবই তো ব্রিটিশ, আস্তে আস্তে ফেরাচ্ছে বটে। ওই জন্য ব্রিটিশ মিউজিয়াম কি আমরা কি বলি আর এখন, কোথাও ইজিপ্ট থেকে নিয়ে এসছে, আমেরিকা থেকে নিয়ে এসছে। আজকে ব্রিটিশ রয়েছে বলে না এতগুলো স্বাধীনতা দিন পালন করে, মানে ব্রিটিশ ছিল বলে এতগুলো স্বাধীনতা দিবস।
আমাদের 15ই আগস্ট, কারো 14ই আগস্ট, কারো 4th জুলাই, তাই না? আজকে যদি ব্রিটিশ না থাকতো না এত স্বাধীনতা দিবস আসতো না। ব্রিটিশ ওই একটাই ভালো কাজ করে গেছে, সবাইকে ইতিহাস দিয়ে গেছে, আর কিছু দেয়। তো এই যে মনোপলি হলো, মনোপলির ফলে তারা যখন একচেটিয়া ধারণ করলো, এবার তার মানে কি, আমার তার কাছ থেকে নিতে হবে। যেরকম ধরো আমাদের এখানে ইলেকট্রিক বিল আমাদের কাছ থেকে একজনের কাছ থেকে নিতে হয়, একচেটিয়া নয়, ডাব্লিউবিও আছে, আমাদের সিএসসিও আছে, তো একচেটিয়া নয়। কিন্তু কি হয়, আমাদের এদের কাছ থেকে নিতে হবে। যেরকম ধরো আমরা কোনো জিনিস কিনতে যাই, যে জিনিসটা আমার ভালো লাগে আমি এই কোম্পানির ব্র্যান্ডটাই নেবো, অন্য কোম্পানির ব্র্যান্ড তো আমি নেবো না। যেরকম ধরো আমার ইতিহাস পড়তে হবে, তাহলে আমি শুধু ইতিহাসই পড়বো, ভূগোলটা কেন পড়তে যাবো? সেরকম ব্যাপার। ও কি করলো, পুরোপুরি মার্কেটটাকে দখল করে নিল, কারণ ওর দরকার সব থেকে বেশি। এই কারণে কিন্তু ব্রিটিশের ওয়েলথ সেই সময় প্রচুর পরিমাণে বেড়ে গেছিল। এবং পলাশির নির্গমন তো আমরা সবাই জানি, লুণ্ঠন, পলাশির লুণ্ঠন যেটাকে আমরা বলি, তাই না? সে ফলে যখনই হারলো সে কি করলো, মির্জাফরকে বলছে তুমি এই ট্যাক্স দাও, ওই ট্যাক্স দাও, এই দাও, ওই দাও। এবার তার প্রজারা দিতে পারছে কি পারছে না কোনো দেখারই দরকার নেই, ঠিক আছে? মির্জাফর বেচারা কি করবে, ও ভাবছিল আমি বসবো সামলাবো, নবাবকে মারা হয়েছে ভালো হয়েছে। কিন্তু উল্টো হয়ে গেল পুরো ব্যাপারটা। কিছু বছরের মধ্যে মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে বসানো হলো, তাই তো? মীর কাসিম বাধ্য হয়ে যুদ্ধ করলো, বক্সারের যুদ্ধ, মীর কাসিমও পায়নি, তারপর আবার মির্জাফরকে বসানো হলো। কিন্তু মির্জাফরকে তারপর কি করা হলো, হত্যা করা। কিভাবে হয়েছিল এটা গল্প নয়, সবার জানা উচিত। জ্যান্ত দিয়ালের মধ্যে, তাই তো, বন্ধ করে, তাই না? মুর্শিদাবাদ গেছো তো, দেখো, দেখাইনি ওগুলো, ওটা মেয়েও গেছে, কি দেখবে, ওটা দেখায় না সচরাচর। অনেকেই মুর্শিদাবাদের এমন কিছু জায়গা আছে তোমরা ঘুরতে গেলে অনেক জিনিস জানতে পারবে, আবার এমন কিছু কিছু জায়গা আছে যা হয়তো তোমাদের ঘোরাবেও না, ঠিক আছে? শুধুমাত্র আমরা আমবাগান জানি, পলাশি জানি, কিন্তু একটু দূর এগিয়ে গেলে না একটা ঋষির বাড়ি আছে, যে ঋষির বাড়িটা কিন্তু পলাশির যুদ্ধের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট কাজ রাখে। কারণ ওই সময় নবাবকে পালাতে বা সাহায্য করেছিল ওই একটি লোক, সেটা সম্পর্কে অনেকেই জানে না। ওই জন্য মুর্শিদাবাদের ইতিহাস বইটা পড়লে তুমি অনেক কিছু জানতে পারবে। যদি সেটের জন্য, হ্যাঁ, যদি সেটের জন্য কেউ বসে থাকো, নেট সেট, অবশ্যই নেটে বসবে, সেটের জন্য যদি বসে থাকো তখন কিন্তু মুর্শিদাবাদের ইতিহাস বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? আর মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু স্পেকট্রামের বই ফলো করো কেউ, স্পেকট্রামের বুক কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি থেকে থাকে স্পেকট্রামের বইটা পড়তে পারো মডার্ন হিস্ট্রির জন্য, স্পেকট্রামের বই খুব ইম্পর্টেন্ট। আমি দুটো বইয়ের নাম তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? এবার আসি একটুখানি, তারপর দেখো তুমি যেটা বলছিলে দ্বৈত শাসন ব্যবস্থা, যেটা ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশনটা কি? হ্যাঁ, কি হবে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশনটা? কি হবে ডুয়ালটা, কি হবে দেখি কে বলতে পারে? ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? কি হবে? হুম, তাই তো, একদম লাইক আমরা মিউনিসিপ্যালিটিকে ট্যাক্স দিই, ট্যাক্সটা যায় কোথায়? সিএম এর ঘরে, সেরকমই অনেকটা। কিন্তু ওটা একটু ব্রডার ওয়ে, এটা একটু ন্যারোয়ার ওয়ে, তাই তো? মানে এখানে আমি একটা সরকারকে দিচ্ছি, ওখানে দুটো সরকার অ্যাকচুয়াল। এবার সেক্ষেত্রে ডুয়ালের ক্ষেত্রে কি হয়, আমি ধরো 10 টাকার ট্যাক্স দিচ্ছি, কারণ জিএসটি একটাই ট্যাক্স, তাই তো, সব কিছু জিএসটি দিই, কিন্তু আমি ওখানে একটাই ট্যাক্স দিচ্ছি, আমি জানি একটা দিচ্ছি, 10 টাকা ট্যাক্স দিচ্ছি, কিন্তু 5 টাকা পাবে আমার যে রয়েছে রাজত্বে, আর 5 টাকা পাবে ব্রিটিশ। কিন্তু সেটা কি ছিল ডুয়াল গভর্নমেন্টে? সমস্তটাই ব্রিটিশ, কিন্তু তাহলে আমাকে যে রাজত্বে ছিল তাকে কি দেওয়া হতো? সে তো রাজা, তার যদি অর্থ ভান্ডারে কিছু না থাকে সে কোথা দিয়ে ট্যাক্স দেবে? সে তাকে কি দেওয়া হতো? কিছু দেওয়া হতো কি? তাকে পদ দেওয়া হতো। কি পদের নাম কি? পদ দেওয়া হতো, পদের নাম কি? যে কালেক্ট করতো তাই কি বলা হতো? দিবানি, তাই না? আমি যা ইচ্ছা করে লিখছি আইটা, মনে থাকে যেন। অনেক আবার এটা কিন্তু ডিইও লেখে, পরীক্ষার হলে দেখে নেবে একটু, দিবান, ঠিক আছে? অনেক কিন্তু পরীক্ষার হলে এই ওয়ার্ড কি নোটগুলো দিয়ে সবসময় কোশ্চেন বানানোর চেষ্টা করবে। পরীক্ষার হলে দেখে নেবে কি নোট কোথায় আছে, ঠিক আছে? তোমার না কোশ্চেনের মধ্যে 90% অ্যান্সার পাবে, কোশ্চেনটাকে ফলো করবে, তাহলে দেখবে তোমার উত্তর বেরিয়ে চলে আসবে। জাস্ট ফলো দ্য কোশ্চেন প্যাটার্ন। আর তোমাকে ধরো অনেক সময় দেয়, ধরো আমি এটা সাপোজ একটা কোশ্চেন বলছি, এই যে 1757 দিয়ে দিল, ঠিক আছে? তোমাকে হলো ক্রোনোলজিক্যালি সাজাও, ঠিক আছে?
তারপর তোমাকে দিয়ে দিল 1757, আবার 1757, আবার 1757। আমি কি তাই লিখলাম? লিখলাম 1757 লাস্টের দুটো। আলাদা না? আলাদা নয়। কি করে আলাদা? কি করে আলাদা? আলাদা আছে কি? কোথায় আলাদা আছে? কোথাও আলাদা নেই, কোথাও আলাদা নেই, কোথাও আলাদা নেই, সব 1757 দেওয়া। জাস্ট আমি স্টাইল চেঞ্জ করেছি আর তোমাদেরকে ঘুরিয়ে দিয়েছি। জাস্ট শুধু তোমাদেরকে ঘুরিয়ে দিয়েছি মাথা, তোমাদেরকে মাথা ঘুরিয়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি আমি, জাস্ট কনফিউশন করে দিয়েছি। এইটাই হবে না পরীক্ষায়, এটাই পরীক্ষায় হবে না একদমই, এই জিনিসটাই যেন পরীক্ষা না হয়। হ্যাঁ, খালি আমি স্টাইলটা চেঞ্জ করছি, কিচ্ছু চেঞ্জ করিনি, কিচ্ছু চেঞ্জ করিনি, শুধুমাত্র মাথাটা ঘুরিয়ে দিয়েছি। কেন? কারণ পরীক্ষা হলে সেম জিনিসটা থাকবে। ঠিক আছে, তুমি দেখবে, ধরো তোমায় কোয়েশ্চেন দিয়েছে, আমি জাস্ট সাপোজ বলছি, ধরো একটা কোয়েশ্চেন দিয়েছে ওই 1757 নিয়ে দিয়েছে, ধরো পলাশি দিয়ে দিল, ঠিক আছে, দেন তোমার আবার 1757 নিয়ে দিয়ে দিল মির্জাফর, ঠিক আছে, আবার 1757 দিয়ে দিল সিরাজ উদ্দৌলা, ঠিক আছে, আবার 1757 দিয়ে দিল ক্লাইভ। ক্রোনোলজিক্যালি সাজাও দেখি, ক্রোনোলজিক্যালি সাজাও, ক্রোনোলজিক্যালি সাজাও। সেটা মির্জাফর, 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 মীর। ক্রোনোলজিক্যালি সাজাও দেখি। 1757 পলাশি, মির্জাফর, সিরাজউদ্দৌলা আর রবার্ট ক্লাইভ। ক্রোনোলজিক্যালি সাজাও। এক ইয়ার একই দিয়ে দিয়েছি, সবকিছু একই। প্রথমে কে যাবে? সিরাজউদ্দৌলা 1, তারপর মির্জাফর 2, তারপরে ক্লাইভ, তারপরে কেন হলো? একদম কোশ্চেনটা কিন্তু সেম, পরীক্ষার হলে কিন্তু এই কোশ্চেন থাকবে ক্রোনোলজি এই পোর্শনটা থেকে, ঠিক আছে, ক্রোনোলজিক্যাল প্রচুর কোশ্চেন দেখবে। জাস্ট কিচ্ছু করতে হবে না, তুমি শুধু এইগুলো যদি মনেও না থাকে, শুধু এই সিকোয়েন্সগুলো পরপর মনে থাকবে, কে কার পরে, শুধুমাত্র কি নোট দেখবে পরীক্ষায়। যেমন কি নোটটা কি দেওয়া রয়েছে, যেখানে দেখছো সিরাজউদ্দৌলা রয়েছে, ঠিক আছে, সিরাজউদ্দৌলা রয়েছে 1757, আমি জানি ওর বেশিরভাগ কিন্তু 1757 ছাড়া আসবে না। মির্জাফর রয়েছে 1757 ছাড়া আসবে না, ক্লাইভ রয়েছে 1757 ছাড়া আসবে না। আমার ইয়ার মুখস্থ হয়ে গেল, দরকার আছে আর কিছু? ক্যালেন্ডারে পেছনে লেখার দরকার আছে? মোবাইলে লেখার দরকার আছে? মাথায় ঢোকানোর দরকার আছে? কিচ্ছু করার দরকার নেই, আমার তো মনে হয়ে গেল, কাজ এইটুকু, তাই তো। জাস্ট আমার একটা দিয়ে 4টে সলভ হয়ে যাবে, একটা দিয়ে 4টে সলভ হয়ে যাবে। এই 4টেই দেখবে উল্টো পাল্টা ভাবে ঘুরিয়ে দিয়েছে, আর কিচ্ছু করছে না। কোথায় উল্টো পাল্টা তোমায় দিয়ে দিল? তোমাকে জিজ্ঞেস করবে, ধরো ডাইরেক্ট জিজ্ঞেস করলো পলাশিতে যে যুদ্ধটি হয়েছিল তার সময়কাল বলো, কি বলবে? তারপর বললো মির্জাফর যখন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তখন সময়টা কি ছিল? সিরাজউদ্দৌলা যখন পরাস্ত হয় তখন সময় কি ছিল? ক্লাইভ যখন ভারতে আসে তখন কি ছিল? এই কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন। এবার দিয়ে দিল 1757-তে বর্ণিত কিছু ঘটনা ক্রোনোলজিক্যাল অনুসারে সাজাও। এই তো কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন। জাস্ট যা আসবে এরম ভাবে শুধুমাত্র নলেজ বেসড অ্যান্সার হবে। নলেজটা মাথায় ঢুকিয়ে নেবে, দেখবে অটোমেটিক জিনিস বেরিয়ে গেছে, খাটতে হবে না। ঠিক আছে, খাটার সাথে সাথে একটু স্মার্ট ওয়ার্ক করো, অটোমেটিক বেরিয়ে চলে আসবে। জীবনে দরকার কি হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক? হার্ড প্লাস স্মার্ট দুটোই লাগবে, ঠিক আছে। হার্ড ওয়ার্ক না করলেও হবে না, স্মার্ট ওয়ার্ক না করলেও হবে না, দুটোকেই কিন্তু করতে হবে। এরপরে দেখো এখানে কয়েকটা জিনিস আমি বলে দিয়েছে যে পিরিয়ড অফ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, ঠিক আছে। ডুয়ালটার থেকে একটু এগোই, ডুয়ালটা ওই যেটা হলো সেটা কি দাঁড়ালো, ডুয়ালটা তাহলে কি দাঁড়ালো একবার একটুখানি জেনে নি। ডুয়ালটা তাহলে কি দাঁড়ালো, আলটিমেট কি দাঁড়ালো ডুয়ালে? একদম একদম দেওয়ানি খাস বা দেওয়ানি আম যা বলবে সেগুলো তো মুঘলের সময় ছিল, তারপর তো দেওয়ানি আম খাস সব চলে গেছে। ব্রিটিশ যখন আসলো বললো আমি এতগুলো দিয়ে কি করবো, আমার একটা হলেই চলবে, দরকার নেই 10টার, আমার পয়সা দিতে পারবো না এমনি, ঠিক আছে। তখন অনেক জায়গায় সুবেদার ফুবেদারও লাগিয়ে দিয়েছিল, সেগুলো মনে রাখবে।
তো এরপর বলেছে পিরিয়ড অফ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, দেখো সেকেন্ড পোর্শনটা, পিরিয়ড অফ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল ফার্স্ট পেজেই। ঠিক আছে, এবার ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, প্রথমে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু করলাম এখানে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, এবার এই যে ক্যাপিটাল ওয়ার্ডটা, ক্যাপিটাল মানে কি? হ্যাঁ, রাজধানী, মূলধন। তো এই মূলধন কে দেবে? আমি। তাহলে কে দেবে? ভারতবর্ষ? একদমই নয়, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ভারতবর্ষ দিতে পারবে না। ক্যাপিটালটা কে দেবে? ট্রেডার, ব্যবসায়ী আর বিজনেসম্যান, তাই তো? বিজনেসম্যান এরাই দেবে বেসিক্যালি। যদি এই ক্যাপিটাল এরা প্রোভাইড করে, এরা কেন করবে? চাষের ক্ষেত্রে তো অবশ্যই নয়, চাষের ক্ষেত্রে অবশ্যই নয়। তাহলে তারা কিসের জন্য করবে? ক্লথ, মেশিন আর ওইসব এক্সেট্রা রয়েছে ওইসবের কারণে। আমি শুধুমাত্র ক্লথটাই লিখি কারণ পরীক্ষায় এটা দিয়েই হয়তো বেশিরভাগ থাকবে, স্পাইসেস মেশিন ওগুলো বেশি থাকে না, ক্লথটাই বেশি থাকবে। এছাড়া যখন এই ক্যাপিটালের সূত্রপাত ঘটলো না, তখন একটা জিনিস পুরোপুরি নিস্তেজ হয়ে গেল, কি বলতো? যেটা ভারতে খুব বিখ্যাত ছিল, এখনো আমরা অনেকে পছন্দ করি, বাড়িতে অনেকেরই হয়তো থাকে, সাজাতে ভালোবাসি। কি মানে সেইভাবে তৈরি করা হয়, সেই জিনিসটা পুরোপুরি তখন মানে নাস্তানাবুদ হয়ে গেল এই ক্যাপিটালিজমের জন্য। কি বলতো, মানে মার্কেটটা চললো না। একটু ঠাওর করো। তার মার্কেট ভালো ছিল, ব্রিটিশ আসার আগে তার মার্কেট ভালো ছিল, কিন্তু যেই ব্রিটিশ ঢুকলো সে মার্কেটটা পুরো ক্লোজ হয়ে গেল। দেখো দেওয়া রয়েছে ওখানে ফার্স্ট পয়েন্ট, আমি পয়েন্ট করে এই জন্য করে দেওয়া, হ্যান্ডক্রাফটস পুরোপুরি সেটা, বা হ্যান্ডিক্রাফটস। আবার হ্যান্ডিক্রাফট বলো না, তাহলে অন্য কিছু মানে দাঁড়াবে। ঠিক আছে, সাবধান ওটার থেকে। ঠিক আছে, নাহলে মেট্রোতে বসতেও দেবে না, তারপর দেখবে মুশকিলে পড়ে যাবে। তো এইটার প্রচুর পরিমাণে প্রভাবটা পড়লো, কি হলো? এটা পুরোপুরি নিস্তেজ হয়ে গেল। কারণ তুমি ধরো যখন ওরা মেশিনে এত পরিমাণ জিনিস বানাচ্ছে আর তাড়াতাড়ি বানাচ্ছে, তখন তুমি একটা বেতের জিনিস যেটা বানাতে 4 ঘন্টা 5 ঘন্টা লাগছে, যেটা আমরা জানি কতটা কষ্ট করে বানাচ্ছে, কিন্তু এর দামটা কজন দেবে? তাই না? একে দাম বেশি, একে ট্যাক্স আছে, আর তার মধ্যে ব্রিটিশদের ওই জিনিসের ট্যাক্স নেই, কারণ ওই যে ফরম্যান পেয়ে বসে রয়েছে, বিনা শুল্কে তুমি চাকরি করো, বিনা শুল্কে কাজ করো, ওর তো ফায়দা তোমার। যারা ব্রিটিশে এসেছিল, ব্রিটিশ থেকে এসেছিল ভারতে কাজ করতে, তারাও ফায়দাটা নিয়ে গেছে না? তারা কি করলো, যে তারা ওই কাজের নাম করে নিজেরাও ব্যবসা বাণিজ্য চালিয়ে গেল, প্রচুর পরিমাণে টাকা পয়সা কামিয়ে নিল। হ্যাঁ, দিতে হতো। তারা যখনই কিছু রপ্তানি করতে যাবে ট্যাক্স দাও, আমদানি করতে যাবে ট্যাক্স দাও, অথচ ব্রিটিশদের কোনো ট্যাক্স নেই, কোনো ট্যাক্স নেই। তার ফলে এই ক্যাপিটাল কোথার থেকে আসবে? একটা লোক যার ইনকাম ধরো 10 টাকা, সে 5 টাকা কোন থেকে ট্যাক্স দিচ্ছে, তার পক্ষে সম্ভব? আর যেখানে একটা লোকের ইনকাম ধরো 20 টাকা, তাকে ট্যাক্সই দিতে হচ্ছে না। তাহলে এই তো ভেদভাব শুরু হয়ে গেল, তাই না? রেসিজম শুরু হয়ে গেল। তো এরপরে এই দেখো এখানে বলেছে ইন্ডিয়া এন্টার দ্য সেকেন্ড ফেজ অফ কলোনিয়ালিজম। কেন সেকেন্ড ফেজ বললো? এখানে সেকেন্ড ফেজের টাইম পিরিয়ডটা দেখো মেনশন করা হয়েছে 1830 টু 1858। ঠিক আছে, এটা কিন্তু সেকেন্ড ফেজ, হাইলাইট করে রাখো, এটা সেকেন্ড ফেজ কিন্তু, কলোনিয়ালিজমের সেকেন্ড ফেজ কিন্তু, কলোনিয়ালিজমের কয়েকটা ফেজ হয়, এটা কিন্তু তার সেকেন্ড ফেজ। ইন্ডাস্ট্রিয়ালাইজ এখানে কিন্তু মাথা চড়া দিয়ে উঠবে। ঠিক আছে, কারণ এখানে শুধুমাত্র এবার ইংল্যান্ড নয়, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, প্রত্যেকটা জায়গা। জার্মানি কিসের জন্য বিখ্যাত জানো? জার্মানি কোন শিল্পের জন্য বিখ্যাত? ইউরো চলছে বর্তমানে, কেউ দেখো? আশা করি দেখো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু এই জার্মানি সিমেন্টের জন্য কিন্তু বিখ্যাত। ঠিক আছে, জার্মানি মানে সিমেন্ট। জার্মানির ইতিহাস তো ভাস্ট ইতিহাস। এখন তো জার্মানি, ওয়েস্ট জার্মানি, ইস্ট জার্মানি, হিটলারের জার্মানি, কত জার্মানি রয়েছে। জার্মানি ভাস্ট ইতিহাস, সেটাতে না গিয়ে মঙ্গল থাক, ওটাতে গেলে আবার মুশকিল হয়ে যাবে, আপাতত এটাতেই থাকি। ইন্ডাস্ট্রিয়াল ফেজে যখন সেকেন্ড ফেজটা আমার স্টার্ট হবে, তখন সেক্ষেত্রে কিন্তু ব্রিটিশরা আরও বেশি করে মার্কেট চাইবে। ঠিক আছে, এরপরেই কিন্তু যখন তারা ধীরে 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 ভারতের মার্কেটটাকে নিচ্ছিল, এরপরে গতিবৃদ্ধি হবে। তারপর থেকে না ভারতে কিন্তু ব্রিটিশ মার্কেট ছাড়া কিছু মার্কেট ছিল না। ধুতি ছিল,
যারা সমাজ সুধারক ছিল, যেরকম রাজা রামমোহন রায় বলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলো, তারা খাদির পরিবর্তে মানে ওই যে ওরা যেটাকে বলতো আমরা খাদি বলি, তো ওদের যে স্যুট প্যান্ট যাই বলো ওর পরিবর্তে ধুতি ফুতি বেশি প্রেফার করতেন। কিন্তু বাকি লোক যারা ধরো অভিজাত লোক, আমাদের এখানে একটা জিনিস তো চলে এসছে আগাগোড়াই, জমিদার বংশ, ঠিক আছে, সেই জমিদার বংশের লোকেরা সবসময় ডেভেলপ ভাবে, তো ওয়েস্টার্ন জিনিস আমার চাই, ওয়েস্টার্ন জিনিসের প্রতি বেশি আকৃষ্ট অবশ্যই। তো সেই জিনিসগুলো নিয়ে চলে আসতে লাগলো, ব্যাস ব্রিটিশও মজা পেয়ে গেল, আমার তো এখান থেকেই আসছে ইকোনমি, তাহলে আর আমার অন্য জায়গায় যাওয়ার দরকার কি, ভারতেই চাপাই। কি করলো, ভারতের ধুতিভুতি সব কিছুর ওপর, কটনের ওপর, কার্পাসের ওপর প্রচুর পরিমাণে ট্যাক্স চাপাতে থাকলো, প্রচুর পরিমাণে ট্যাক্স চাপাতে থাকলো। তার ফলে লাভটা কি হলো, ভারতের আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল, ব্রিটিশদের এগোতে লইল। এছাড়া এই সময় একটা জিনিস হয়তো তোমরা জানবে, নীল চাষের ব্যাপারে কি কে জানে? নীল চাষ করলে কি হয়? জমির উর্বরতা কমে যায়, একদম। তো এই জমির উর্বরতা শুধু কি কমে গেলে তাতে ব্রিটিশদের কি লাভ, এবং ভারতীয়দের কেন এত পরিমাণে, নীল বিদ্রোহের কথা তো শুনেছো, কেন এত পরিমাণে বিদ্রোহ করতে হচ্ছে? একবার চাষ করলে আর করা যেত না, পুরো জমিটা ছারখার হয়ে যেত। আর এই যে নীল মানে যেটাকে আমরা ইন্ডিগো বলি, তাই তো, ইন্ডিগো যখন বলি, এই যে নীলের যে চাষ এটা প্রচুর দামি হয়, এখনকার দিনেও দেখবে উজালার দাম অনেক, তাই না? তো এই ইন্ডিগো যখন চাষ করতো জমি তো একে যেতই। এছাড়া আরেকটা এর বাজে দিক ছিল, কি বলো? না না, ওই ওই দিকে নয়, ওই দিকে নয়, ওই দিকে নয়। এই ইন্ডিগো চাষের জন্য কি একটা বাজে দিক হয়েছিল ভারতীয়দের ওপর? এই চাষ তো সবাই যখন জানতে পারলো যে এই চাষ করলে আমার জমি আর কাজ হবে না, তখন তারা কি করলো? বিদ্রোহ করলো, নীল বিদ্রোহ। দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক সম্পর্কে আইডিয়া আছে সবার, ওটার ইংলিশের নাম কি পরীক্ষা আসলে? তাহলে অবশ্যই নীলদর্পণ তো অবশ্যই খুঁজে নেবে, না হলে আমি আছি। ইন্ডিগো কি হবে বলে দিই, ঠিক আছে? এবং ওটাকে ইংলিশে কে ট্রান্সলেট করে সেটাও সহজ, কিন্তু এটা এটা খুব সহজ, এটা পারা উচিত। কে ট্রান্সলেট করে এবং তার জন্য তাকে জেল কাটতে হয় এবং কত টাকা জরিমানাও দিতে হয়। তার কবিতা আমরা বাংলায় পড়ি, খালি বইটার নামটা বলে দেব, ঠিক আছে? ব্রিটিশ প্রথমে বুঝতে পারিনি, বেচারা ছিল তো, কে পড়া বোঝাবে, ওই জন্য প্রথমে ঠিকই ছিল, মাইকেল মধুসূদন করে আরো বাজে করে দিয়ে গেছে। প্রথমে বুঝতে পারিনি যে কি চলছে, না নাটক করে যাচ্ছে, কি করছে ভগবান জানে। মানে দীনবন্ধুর পেছনে পড়ারই দরকার ছিল না কোনো, ঠিক আছে? মাইকেল মধুসূদন যেই করলো নিজেও গেল ধরা পড়তে, পারে দীনবন্ধু মিত্র দৌড়াতে থাকলো, চলো, একে নিজেও ফাঁসলো অপরকেও ফাঁসালো, এরকম ব্যাপার। তো এই ইন্ডিগো রিভল্টের জোর করে করা হতো। একটা আমি কেন বারবার করে এটা প্রেশার দিচ্ছি, বিকজ এই সময় একটা দেয়া হতো কৃষকদের, ওই জিনিসটা দিয়ে এই নীল চাষ করানো হতো, কি বলতো, দিয়ে নাম, ট্যাক্সের মতনই ধরো। আমি বল তোমাকে আমি এই টাকাটা দেবো, তোমাকে এটাতে করতে হবে, এটা কি বলা হয় বাংলায়? দাদন। নামটা মনে পড়ছে? নামটা মনে পড়ছে? নামটা মনে পড়ছে? ইংলিশে কি থাকবে? নেটে তো কিন্তু ইংলিশ আর হিন্দি, চিন্তা করতে হবে না, দরকার যদি মনে হয় না ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেখে নেবে, যদিও প্রথমে সিলেক্ট করতে হয়। তাহলে এখন সুবিধা হয়েছে, আমি যতদূর জানি ইংলিশ আর হিন্দি দেওয়া থাকে, ও হিন্দি পড়তে হবে না, তাহলে অসুবিধা নেই, ওখানে দাদন দেওয়া থাকবে, চিন্তা করতে হবে না, লেখা থাকবে, দাদন লেখা থাকবে, যদি আসে দাদন লেখা থাকবে, একদম ঠিক আছে, একদম, হ্যাঁ একদম। আবার এই জিনিসটা কি বলো তো, একটা এর যেমন একটা পজিটিভ দিক আছে, একটা কিন্তু বাজে দিক আছে। তুমি ধরো হিন্দি যতই পারো, তুমি যখন ইংলিশটার মানে আমি বাংলাতে একটা জানি, হিন্দিতে না অন্যরকম মানে আছে, সেটার জন্য কিন্তু কনফিউশন হয়ে যাবে, সেটার থেকেও বাঁচতে হবে। ওটা যেমন পজিটিভ দিক আছে নেগেটিভ দিকও আছে, কিন্তু দুটোকে মিলিয়ে কাজটা করতে হবে। তো এইখানে আমি একটা লাইন দেখো, 1 2 3 4 5 6 নম্বরে, ইন্ডিয়ান সুগার হ্যাড টু পে অন এন্ট্রি ইনটু ব্রিটেন, 6 নম্বর পয়েন্ট, বুঝেছো? হ্যাঁ, হ্যাড টু পে অন এন্ট্রি ইনটু ব্রিটেন আর ডিউটি দ্যাট ওয়াজ ওভার 3 times ইট কস্ট, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, ইন সাম কেসেস দ্য ডিউটিস ওয়েন্ট অ্যাজ হাই অ্যাজ 400%,
ব্রিটিশ যেখানে, আমি এটার মানে বলে দিচ্ছি, ব্রিটিশ যেখানে ভারতে আসছিল তাদের 1 টাকাও খরচ করতে হচ্ছিল না। কিন্তু যখন ব্রিটিশে আমাদের জিনিস যাচ্ছে, তখন আমাদের 3 টাইমস হাই পে করতে হচ্ছে। 3 টাইমস মানে এটা কি ট্যাক্স পেয়ার, শুধুমাত্র চিনির জন্য। আমি রপ্তানি করছি, সেক্ষেত্রে যদি আমার 400% তোমার পে করতে হয়, তাহলে আমার কতটা পরিমাণ লস হচ্ছে তুমি ভাবতে পারছো? চিনির দাম কত হবে এখনকার দিনে? 44 টাকা কিলো। তখন 4 আনা 5 আনা হবে কিনা ডাউট আছে আমার। ঠিক আছে, তার মানে ট্যাক্সই আমাকে 2 টাকা পে করতে হয় তখনকার সময়, তাহলে আমার আর লাভটা কি হচ্ছে? তাই না? ব্রিটিশটা কিনবে, জ্যাগাড়ি দিয়ে কাজ চালাবে। জ্যাগাড়ি কি? গুড়। গুড় দিয়ে কাজ চালাবে প্রত্যেকে। এই লাইনটা কেন মেনশন করেছি এবছর বলা যায় না, কারণ এই জিনিসটা যে সুগারের এই পরিমাণটা, একটু ক্রোনোলজিক্যাল অর্ডারে দেখতেও পারো। ঠিক আছে, হ্যাঁ তুমি তো বেরিয়ে যাবে বলছো। 3:30 বলেছিল। বাড়ি খুব দূরে? অনেক দূরে? রেকর্ডিং দেখে নেবে, রেকর্ডিং দেখে নেবে পুরোটাই। কি পরীক্ষা চলছে তো এখন? মাস্টার্সের পরীক্ষা, গ্র্যাজুয়েশনের পরীক্ষা সব এই টাইমটাতেই থাকে। তোমার দুজনের পরীক্ষা হয়েছে? হুম, তোমাদের তো হয়ে গেছে কমপ্লিট, ওর বোধহয় এই বছর শেষ হলো এই কদিক না। হুম, হুম। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। আরেকটু রয়েছে, বেশি বাকি নেই। তো এবার আমি ইউরোপের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা তোমাদেরকে প্রথম দিকটা একটু বলে দিলাম, যে ওই স্টিম ইঞ্জিন রয়েছে। ঠিক আছে, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমি মার্ক করিয়ে দেবো। ঠিক আছে, তারপর তো এখানে বলেছি একটা পয়েন্ট আছে, দেখো, ফাইন্যান্স ক্যাপিটাল। সেকেন্ড এই পেজে। ঠিক আছে, ঠিক আছে, দেখো ফাইন্যান্স ক্যাপিটাল রয়েছে। ওখানে কি বলছে দেখো, দিস ওয়াজ কন্টারমিনাস উইথ এমার্জেন্স অফ দ্য ফেজ অফ ফাইন্যান্স ক্যাপিটালিজম ইন ব্রিটেন, ইট বিগেন আফটার 1860। এই লাইনটা নাই, যে এমার্জেন্স অফ ফেজ অফ ফাইন্যান্স ক্যাপিটালিজম, ঠিক আছে, এটাকে হাইলাইট করে নাও। 1860 ফাইন্যান্স ক্যাপিটালিজম মানে টাকার খেলা শুরু হয়, পুঁজিপতি, যেটাকে আমরা পলিটিক্যাল সায়েন্সে বলতাম না, ইম্পেরিয়ালিজম, পুঁজিপতি, ক্যাপিটালিজম, সেগুলো পুরো ব্রিটিশে এবার পুরোপুরি যে কে কতটা ইনভেস্ট করতে পারে সেই জিনিসের উপর এবার পুরো ডিপেন্ড করবে। দেন দেখো বলছে এখানে একটা সেকেন্ড কোশ্চেনটা দেখো, দুটো পয়েন্ট আছে ওখানে। সেকেন্ড পয়েন্টটা দেখো, ফরেন বিজনেস ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে, এই ফরেন বিজনেস ইনভেস্টমেন্ট মানে টাকা তো আছে, সেটা তো কাজে লাগাতে হবে। তার জন্য ইনভেস্ট কোথায় করবে? সব থেকে বেশি ইনভেস্ট হচ্ছে ইন্ডিয়ার প্রতি। ঠিক আছে, রেলওয়েজ এর কথা তোমরা হয়তো জানবে, কে করেছিল? ভারতের রেলওয়েজ কে করেছিল? আছে, নোটসেও আছে, চিন্তা নেই। ভারতের রেলওয়ে কে করেছিল? খোঁজো খোঁজো খোঁজো, বলো। কাকে ভারতের রেলওয়ের জনক বলা হয়? তা কে? অবশ্যই ইংরেজরা করেছে, অবশ্যই ইংরেজরা করেছে। তার নামে আমাদের এখানে একটা, হ্যাঁ কি নাম? একদম সামনে বলতে কোথায়? ওখানে জিপিও আছে না, গ্রেট পোস্ট অফিস, ডালহৌসি স্কোয়ার, লর্ড ডালহৌসি। কত ইয়ারটা জানো?
না পেলেও অসুবিধা নেই, খাটতে তো হবে একটু। 1800 কত? 72, একটু বেশি পিছিয়ে চলে যাবো। না না, আমি একটু এগিয়ে গেলাম, তার মানে একটু পিছিয়ে আসো। সিপাহি মিউনিটি কখন হয়? সিপাহি মিউনিটি কখন হয়? এই, সিপাহি বিদ্রোহ কখন হয়? হ্যাঁ অবশ্যই। সিপাহি বিদ্রোহের কতগুলো নাম আছে বলো তো? কতগুলো নাম আছে? পেজ নম্বরটা দেওয়া নেই। এই জায়গাটা, এই জায়গাটা চেক করেছো? ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। এই বলে নেই, সব দেওয়া রয়েছে। তো সিপাহি বিদ্রোহ কততে হয়? সিপাহি বিদ্রোহকে আর কি কি বিদ্রোহ বলা হয়? মহাবিদ্রোহ আর গণবিদ্রোহ বলা হয়, ফার্স্ট স্বাধীনতা সংগ্রামও বলা হয়। সেটা কিন্তু একজন ঐতিহাসিক বলেছিলেন। কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আসতে জওয়াহরলাল নেহরু ঐতিহাসিক? কোনো বিদ্রোহী নয় একদম। ওনার কাছে কোনো কিছুই কোনোদিনও বিদ্রোহ ছিল না। যাই হোক, সেগুলো বেরিয়ে যাচ্ছে তাই না? আর বেরোবে না, চিন্তা নেই, রিভিশনই হবে। ওই সিপাহি বিদ্রোহকে গণবিদ্রোহ, তারপর তোমার মহাবিদ্রোহ, জনবিদ্রোহ, রমেশচন্দ্র মজুমদারের নাম কে কে শুনেছে? রমেশচন্দ্র, 1857, আবার 1757, আমি কি 1757 বললাম নাকি? তাহলে 1757 হলে মুশকিলে পড়ে যাবে, পলাশি চলে যাবো। আহ, এই সেম জিনিস, ওই কারণে ওই 1757টা আমার লেখা। কিচ্ছু না এগুলো, মানে নর্মাল বিষয়, শুধু পরীক্ষার হলে যখন বসবে না, মাথাটাকে ঠান্ডা করে, প্রথম কথা সব কোয়েশ্চেন তুমি ওই যদি ভাবো না ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেনগুলো দেখে নি, একদম করবে না, টাইম চলে যাবে। কারণ তোমার ওখানে কিন্তু কাউন্টডাউন কম্পিউটারে হবে, একদম ভুল করে ওটা করবে না। তুমি ধরো পরীক্ষা হলে যখন একদম কিন্তু ওই টপকে 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 লাস্টেরটা চলে যাবে না। আর যখনই পরীক্ষায় বসবে তখনই কিন্তু ফার্স্ট অ্যান্সার দিলে সেভ, দেন নেক্সট, আগে সেভ করবে দেন নেক্সট। কারণ ধরো সেভ না করে চলে গেলে, এখন ফাইনালে গিয়ে সেভ করলে পরীক্ষার সময় অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে, এখন হয়তো সচরাচর হচ্ছে না। যখন আমি আগে এগুলো প্রথম প্রথম এসেছিল কম্পিউটার সিস্টেমটা, তখন আমি দেখেছিলাম যে অনেকে বলছে স্যার আমি সব অ্যান্সার দিয়েছি, বাট আমার দেখাচ্ছে আমি নাকি 6টা 7টা অ্যাটেন্ডই করিনি, বিকজ সে সেভ করেনি। সেভের ক্ষেত্রে অনেক সময় টেকনোলজি তো মুশকিল হয়, ওই কারণে সেফটি পারপাস প্রথমে সেভ দেন নেক্সট, সেই জিনিসটা। আর পরপর সবসময় অ্যান্সার অ্যাটেন্ড করবে। পেপার 1 যেটা রয়েছে ওটাকেও কিন্তু ভালো করবে, ঠিক আছে। পেপার 2 আমি এই যে একটু আগে বলে 202 কাট অফ, 202 মানে 101টা কোয়েশ্চেন, ঠিক আছে। তুমি যদি পার্ট 1 মানে পেপার 1-এ তুমি যদি মোটামুটি অ্যারাউন্ড 60 তুলতে পারো, 60 মানে আমার কত দরকার, 30টা কোয়েশ্চেন, 30টা কোয়েশ্চেন ডিআই ফিআই যদি আমি ছেড়েও দিই, তাও আমার 30টা কোয়েশ্চেন পারার মতো হয়ে যাবে। কম্পারিজন রয়েছে, হ্যাঁ কম্পিটিশনেও কিন্তু মোটামুটি একটুখানি দেখে নেবে, যেটা ওটাতে পার্টের যে রয়েছে প্রথম কথা, ওটা কিন্তু 30 সেকেন্ডের বেশি কিন্তু সময় নেবে না। ওভারভিউ লুক যেটাকে আমরা বলি, মানে ওপর থেকে এরকম ভাবে চোখ বুলিয়ে নেবে, এখন যেরকম চোখ বুলাচ্ছ, জাস্ট এরকম চোখ বুলিয়ে নেবে, দেন অ্যান্সার ট্রাই করবে। যদি দেখছো তোমার টাইম যাচ্ছে, আগে কোয়েশ্চেন অ্যাটেন্ড করো, দেন ওটাতে রিটার্ন করো, ঠিক আছে। দরকার পড়লে ওটাকে একটু রেখে দাও, ওটাকে পরে সাফেল করবে। যদি ওটাকে প্রথমে ধরো তো একটুখানি চাপ হয়ে যায়, কারণ পরবর্তীকালে কোয়েশ্চেনগুলো ভুলে যেতে পারো। তো কোয়েশ্চেনগুলো আগে করে নিয়ে তারপর যেগুলো আগে পারবে সেগুলো শেষ করে, পেপার 2 শেষ করে তারপর না তুমি কম্পারিজন করতে পারো, টাইম পাবে, এনাফ টাইম থাকে, জাস্ট ঘাবড়াবে না। পরীক্ষার হলে ঘাবড়ানোর কিছু নেই, ওটা একটা পরীক্ষা, যেটা তুমি স্কুলে দিয়ে এসছো, কলেজে দিয়ে এসছো, সব জায়গায় দিয়ে এসছো, সেম জিনিস। এখানে জাস্ট এমসিকিউ দিচ্ছ, তোমাদের খাটিয়ে খাটিয়ে 20 নম্বর লেখানো হয়েছে, 10 নম্বর লেখানো রয়েছে বুঝতে পারছি, কিন্তু এখন তোমাকে এমসিকিউ তো জীবন কাটাতে হবে, ঠিক আছে। তো এমসিকিউ যত সুন্দরভাবে লিখতে পারবে, আর এটাতে নাম্বার তোলা সব থেকে সহজ, ওইটুকু জাস্ট মাথায় রাখবে। টু দি পয়েন্ট, তুমি দেখবে কি নোট কি আছে পরীক্ষায়, যখনই কোনো কিছু লিখতে বসবে না, কি নোট ফলো করবে, কি নোট। আমরা যখনই করতাম এই কি নোটটা ভালোভাবে ফলো করতাম, প্রত্যেকটা কোশ্চেনে কিছু না কিছু কি নোট পাবে তুমি,
প্রত্যেকটা কোশ্চেনের হয় কোথাও সাল দেওয়া রয়েছে, নয় এমন কোনো লাইন দেওয়া রয়েছে যেটা সেই ব্যক্তিটার সাথে সংযোগ করছে, নয় এমন কোনো জিনিস দেওয়া রয়েছে যেটা তোমাকে ওই জিনিসটাকে তুলে আনতে সাহায্য করবে। এমন কিছু কোশ্চেন পাবে না দেখবে কোশ্চেনের মধ্যেই অ্যান্সার, সব কিছু কিন্তু দেওয়া থাকবে, জাস্ট প্রপার ওয়েতে ফলো করতে হবে ব্যাপারটাকে। যেরকম এক্ষুনি তোমাকে যদি বলি রেলওয়েজ আমাদের এখানে কে করে, ডালহৌসি। কত করে? 1853। কোথায় করে? প্রথম রেলওয়ে কোথায় চলে? প্রথম কোথায়? ইন্ডিয়াতে প্রথম কোথায়? কোথা থেকে কোথায়? হ্যাঁ, বোম্বে থেকে। দেখে নাও দেখে নাও, ওখানে থানা দেওয়া রয়েছে, ওটা থানা নয় থানে হবে, ঠিক আছে? বোম্বে থেকে থানেতে প্রথম হয়, ঠিক আছে? কটা কোশ্চেন হলো? যদি বলে ফাদার অফ রেলওয়ে, ফাদার অফ রেলওয়ে কে? ডাল, তাই তো? ডাল দিয়ে মনে রাখবে, ডাল খাই আমরা, ডাল দিয়ে মনে রাখবে ডালহৌসি। কখন হয়? ইয়ার? কোথায় হয়? বোম্বেটা কোথায়? বোম্বে কোথায়? ইন্ডিয়াতে কোথায়? ডিস্ট্রিক্ট কি? একদম। বর্তমান নাম কি? যদি আবার তোমাকে বোম্বে না দিয়ে মুম্বাই দেয় তাহলে, আর যদি থানা না দিয়ে পুনে দেয়, থানে কি পুনের মধ্যে? তো শিওর তো? হ্যাঁ একদম। কটা কোশ্চেন হলো দেখো তো? 1 2 3 4 5, একটা জিনিসকে কেন্দ্র করে এতগুলো কোশ্চেন হবে। 1853, এতগুলো কোশ্চেন তোমার তৈরি হবে, ঠিক আছে? জাস্ট নলেজটুকু জাস্ট রাখবে, নলেজ রাখলে তোমার দরকার নেই ডালহৌসি তোমাকে পুরো স্পেলিং মুখস্থ করতে হবে না, কিছু করার দরকার নেই। আমি না স্পেলিং ইচ্ছে বলে লিখছি না, কিন্তু আমি চাইলে পুরোটাই লিখতে পারি। আমার ওখানে টাইম থাকে 10 সেকেন্ড। কটা কোশ্চেন বানাতে হবে? 150টা। মিনিট? এই কত ঘন্টা? সব মিলিয়ে 3 ঘন্টা, তাহলে পার কোশ্চেন 3 ঘন্টা মানে কত মিনিট? হুম, এই কত মিনিট? শুধু 80 মিনিট বললে? 180 মিনিট। তাহলে আমার কোশ্চেন কটা? টাইম কত করে পাবো পার কোশ্চেনে? 1 মিনিট। 1 মিনিট একটু পাবো, 1 মিনিট একটু বেশি পাবো, কিন্তু ওটাকে আমার তো কম্প্যারিজন পড়তেই তো অনেক চলে যাবে, কম্প্রিহেনশন পড়তে তোমার চলে যাবে, তাই না? পেপার ওয়ানেই চলে যাবে। তো পেপার টুটার জন্য কি করবো? স্ট্যাটিক পোর্শন তো ইতিহাস, এক একটা কোশ্চেন 10 সেকেন্ডে হবে, এক একটা কোশ্চেন 1 সেকেন্ডে হবে, চাপ নেওয়ার কি আছে? পেপার ওয়ানে টাইম দেবো, সেটা পরে দেবো। পেপার টুতে জাস্ট ভাবনার বিষয়। পেপার টু মানে হচ্ছে আমার নলেজ বেস, কারণ তুমি এটা ছোটোর থেকে করে আসছো, ঠিক আছে? এটা কিন্তু তোমার প্র্যাকটিসের মধ্যে আছে, ঠিক আছে? তুমি হয়তো পেপার ওয়ানটা ফার্স্ট টাইম করছো, যদি না তোমাদের পেপার ওয়ান কারো স্কুলে বা কলেজে এডুকেশন না থেকে থাকে। কারো ছিল? 11 12 এডুকেশন ছিল, তাহলে তো তোমার অসুবিধা নেই। 11 12 ছিল মানে তুমি বিশ্ববিদ্যালয় কমিশন ফমিশন সবই জানো। এবার যদি প্র্যাকটিসের মধ্যে থেকে থাকে তাহলে আলাদা বিষয়। একদম। তাহলে অতটা চাপ হবে না। প্র্যাকটিস কিন্তু তোমার বেস্ট জিনিস, মাথা রাখবে। গ্র্যাজুয়েশন অব্দি ইতিহাস করে এসছো মানে তোমার অলরেডি ইউ হ্যাভ প্র্যাকটিস, তোমার প্র্যাকটিসের মধ্যে আছো। তো ঘাবড়ানোর কিছু নেই, এটা জীবনের এক্সাম নয়, এটা শুধুমাত্র একটা এক্সাম যেটাকে আমার ক্র্যাক করতে হবে, ঠিক আছে? ক্র্যাক করতে হবে এবং তারপর ইন্টারভিউতে বসতে হবে, সোজা কথা। এই টার্গেট আমার, দরকার একটা সিট, বাদ বাকি কি হচ্ছে আমার দেখে লাভ নেই, ঠিক আছে? সিট যাই হোক, এবার আমার কাছে প্রথম কথা 102টা কোশ্চেন আমাকে টার্গেট নিয়ে চলতে হবে, জিআরএফ নিয়ে টার্গেট চলতে হবে। নেট নেট, বাট জিআরএফ এর টার্গেট নিয়ে আমাকে চলতে হবে সবসময়। এবার জিআরএফ এর জন্য আমার নলেজ দরকার, যেখানে জিআরএফ যাবে সেখানে নলেজ, জিআরএফ মানেই কিন্তু নলেজ, ঠিক আছে? ওই নলেজটার জন্য তোমাকে শুধুমাত্র দেখতে হবে কি নোটস, আর ইম্পর্টেন্ট জিনিসগুলো তো আছেই সেগুলো। কি নোট যখনই বানানো শুরু করে দেবে তখন দেখবে গড়গড় গড়গড় করে ইতিহাস হয়ে যাচ্ছে। হুম, একদম। হুম। হুম, একদম। একদমই নয়। পিওয়াই কিউ লিখতে চাও? একদম।
নিজেই তো অ্যান্সার দিয়ে দিচ্ছ, আমি কোথায় দিতে হচ্ছে? গোটাটা লিখতে হবে না, ওইটাই তো কারণ ওই সময়টা কি হয়, ওই সময় তোমার একটাই ধারণা যে যেই জিনিসটা বলছি সেটাই তুলে নি, পরবর্তীকালে কাজে লাগবে, তাই তো? সেই ধারণাটা থাকে, সেই ধারণাটা স্বাভাবিক। সো সেই ধারণাটা, ওই ধারণাটা ডিবেটেবল, মানে ওই ধারণাটাকে এমন, ডিবেটেবল মানে বিতর্কের বিষয়, ওই ধারণাটা তোমার কাছে থাক। তুমি কি করবে, ধরো তুমি কোনো জিনিসটা পড়ছো, 4টে কোয়েশ্চেন, তার মধ্যে একটা অপশন ঠিক হবে, সেই অপশনটা তুমি জানো, সেই অপশনের ডিটেল কি নোটস নিশ্চয় তোমার কাছে আছে, সেখানে দেখবে তুমি একটা ওয়ার্ড রয়েছে, একটা ওয়ার্ড যেটা বোল্ড ওয়ার্ডে থাকে, ঠিক আছে? আরো যে 3টে অপশন আছে না, তারও দেখবে কোনো কোনো জিনিস বোল্ডে থাকে, খেয়াল করেছো কেন থাকে? তো ওটাই তো পয়েন্ট, ওগুলো লিখবে। আর যদি ইয়ার গুলো থাকে, ইতিহাসের ক্ষেত্রে ইয়ার গুলো লিখবে। ওটা ডিপেন্ড করে তোমার, তুমি যদি মুখে করো তাহলে তুমি চান্স থাকবে 70 to 80%, যদি লিখে করো 90 থেকে 99% চান্স থাকবে তোমার মনে থাকবে, ঠিক আছে? কারণ তোমার এটা দুবার রিভাইজ হচ্ছে, ঠিক আছে? সেই জিনিসটা জাস্ট তোমাকে ম্যাটারটাকে ক্লিয়ার করতে হবে, যে পুরোপুরি আমার সামনে বিষয়টা ক্লিয়ার, আমি কি দেখছি, জিনিসটাকে ক্লিয়ার করে নেবে, কোনো আবছা কোনো বিষয় থাকবে না। আমি এইটুকু করব যখন, এইটুকু সময়ের মধ্যে আমি এইটুকু তুলে নেবো, ঠিক আছে? তোমার আমি বলছি না এই নেট ক্লিয়ার করার জন্য সারাদিন 24 ঘন্টা পুস্তক, একদম দরকার নেই, একদম দরকার নেই। একটা পেপারের জন্য, এই পার্ট 2 এর পেপারের জন্য তুমি সারাদিনে যতটা পারছো ততটা টাইম দাও, কিন্তু উইথ ফোকাস, ফোকাসটা তুমি রাখো, ঠিক আছে? কারণ এখন সবার কাজের মধ্যেই থাকো, ঠিক আছে? যেইটুকু টাইম পাচ্ছ, বাড়ি ফিরে পাচ্ছ, বা পড়ি এসে পাচ্ছ, বা কখনো কখনো আমরা ঘুমানোর সময় টাইম পাই, সেই টাইমটা যে সময়টা তোমার মনে হচ্ছে আমার মাথাটা ফ্রেশ আছে, আমি এখন বসলে একটু ঠিক হবে, সেই টাইমটা বসে নিই। এবার বসার পরে টুক করে ফোন আসলে উঠে চলে গেলাম, তাহলে আর কিছু করা যাবে না, ঠিক আছে? কিন্তু ওই জায়গাটা ফলো করতে হবে। আর সবসময় কোয়েশ্চেন যখন বানাবে, আমি কি নোটের ওপর এই কারণে জোর দিচ্ছি, কারণ এই জিনিসটাই কিন্তু তোমাকে তৈরি করে দেবে পরীক্ষায়, তোমাকে এই জিনিসটাই কিন্তু বাঁচাবে। সমস্ত কিছুর কি নোট খুব ইম্পর্টেন্ট, উইদাউট কি নোট কোয়েশ্চেন বানাতে গেলে মুশকিলে পড়বে। আমি বলছি বারবার করে, তুমি পরীক্ষা দেবে, এবছরের পরীক্ষাটা কিছু পোস্টপন্ড হয়ে গেছিলো, আবার ডিসেম্বরে তোমরা বসবে, হয়তো তোমরা ডিসেম্বরে বসবে তো নাকি? এটা দিয়েছিল আবার তো, সেটা বুঝতেই পারছি পুরোটা, তারপর তো আবার ডিসেম্বরেও রয়েছে, এটা এটা ক্লিয়ার হয়ে গেলো তো হয়ে গেল, গ্রেট। একদম ডিসেম্বরে যখন বসবে তখন মাথায় রাখবে, দেখবে এবারে পরীক্ষাটা তুমি যখন বেরোবে তোমার এই দেখবে এই জিনিসটা কতটা আছে। জাস্ট আমি আজকে একটা বলে দিচ্ছি, কি নোট বাড়িতে বসে বসে একটুখানি টাইম নষ্ট করবে, নষ্ট করা কেন বলছি, কারণ তোমরা ইনস্টাগ্রামে রিল দেখার থেকে এই জিনিসটা নষ্ট করলে কাজে দেবে, ঠিক আছে? তো ওই জিনিসটাতে একটু নষ্ট করবে, দেখবে জাস্ট কি নোট খুঁজে খুঁজে বার করবে, কি নোট দেখবে এখান দিয়ে তো এমনি কি নোট দেওয়া রয়েছে, এগুলো পুরোপুরি কি নোটস, ঠিক আছে? তোমার কোয়েশ্চেনগুলো যেগুলো পাবে, পিওয়াইকিউ আছে, আছে আর গুপ্তা আছে, ব্যাস আর গুপ্তা যখন আসে ওখানে তো প্রচুর কোয়েশ্চেন পেয়ে যাবে। তো কি নোটগুলো খুঁজবে, কোয়েশ্চেন অটোমেটিক তৈরি হয়ে আসবে, জাস্ট তুমি ফলো করো কি নোট, জাস্ট ঠান্ডা মাথায়। তোমার যদি ভুল হয় হোক, সেগুলো সলভ হবে নেক্সট টাইম, বাট ট্রাই করো। প্রথমে অ্যান্সারে চলে যেও না, পেছনে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেখানে যেও না, প্রথমে কি নোটটা ফলো করো। কি নোটটা ফলো করলে দেখবে পুরোপুরি মেটেরিয়াল বেরিয়ে চলে আসবে, অটোমেটিক বেরিয়ে চলে আসবে। আর একটু স্মার্ট ওয়ার্ক তো দরকার পড়বে হার্ড ওয়ার্কের সাথে। তো যখনই কোনো কি নোট বা কোয়েশ্চেন অ্যান্সার বেরিয়ে আসছে না, এই যে একটু আগে বলছিলাম না আর বাদবাকিগুলো কি করে বলবো, তো এই যে বাদবাকি 3টে অপশন, সেই 3টে অপশন দিয়ে পরের বছর দেখবে এই অপশনটা এবছর এসছে মানে পরের বছর এই অপশনটা আসছে। তো এই যে এই বোল্ড ওয়ার্ডে যেগুলো এমনি লিখতে বলছি না, কারণ পরের বছর দেখবে এই বোল্ড ওয়ার্ডটা এখানে চলে গেছে, কোয়েশ্চেনে চলে গেছে, বোল্ড ওয়ার্ডটা দেখবে কোয়েশ্চেনে চলে গেছে, বা আইদার এই বোল্ড ওয়ার্ডটা অপশনে চলে এসছে, এই অপশনটা কোয়েশ্চেনে চলে গেছে, জাস্ট এইটুকুই ডিফারেন্স থাকে পরীক্ষায়। শুধু তোমার বুদ্ধিটা খাটিয়ে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? জাস্ট ডিফারেন্স কিন্তু এইটুকুই, যে 1 নম্বরের ডিফারেন্স, মানে 1 নম্বর তো হবে না, এখানে পুরোপুরি জোর সংখ্যা 2 এর ডিফারেন্স, 2 এর ডিফারেন্স এই কাট অফ ফাট অফ সব চলে। শুধুমাত্র ফলো করতে হবে আমার এইটুকু জিনিস, এইভাবে যদি আমি এগুলোকে করতে পারি, বিষয়টাকে বুঝতে পারি, তাহলে আমার অটোমেটিক বেরিয়ে আসবে। নলেজটা খুব ইম্পর্টেন্ট, আগে নলেজটা নিয়ে না, দেখবে কোয়েশ্চেন ছটাছট করে ফেলছো, চাপ নিতে হবে না, কোয়েশ্চেন বেরিয়ে আসবে, ঠিক আছে? একটু এগোই, লর্ড ডালহৌসিতে যখন এসে গেছি, এবার লর্ড ডালহৌসি শুধুমাত্র তো রেলওয়ে করেনি, আমি যখন ডালহৌসিতে ঢুকেছি
ডালহৌসির আর একটা জিনিস বলে দিই যেটা তোমাদের কাজে লাগবে, পরীক্ষায় ধরে রাখো। কি কাজে লাগতে পারে বলো তো? ডালহৌসি তো রেলওয়ের সাথে শুধু যুক্ত নয়, ডালহৌসি এই নামটার সাথে আরো একটা জিনিস যুক্ত, যেটার জন্য আজকে আমরা যেখানে সেখানে জিনিস পাঠাতে পারি। অবশ্যই ইম্পোর্ট। আমি একটু ঘুরিয়ে দিলাম জাস্ট। মানি অর্ডারও পাঠাতে পারি, ডাক, ডাক ব্যবস্থা, লেটার, তাই তো, ডাকই লিখলাম, ডাক, ডাকবো কাউকে, ডাকা, সেই ডাক। ঠিক আছে, ওনার নামে একটা জিনিস আছে, কি আছে বলো তো, যেখান দিয়ে তুমি ঘুরে এসছো আসার সময়? জিপিও। জিপিওর ফুল ফর্ম, জিপিওর ফুল ফর্ম গ্রেট পোস্ট অফিস, তাই না? এটা কোথায় আছে? কলকাতায়, তাই তো। কলকাতাতেই কিন্তু 90% জিনিস, দিল্লি, আমেরিকা, ইউরোপ সব পরের জিনিস। হুম, এটাই ফার্স্ট, এটাই লাস্ট, সবই এটা কলকাতাতেই সব। প্রথম তো এসে কলকাতার পেছনেই পড়েছিল ওরা, কি মজা পেয়েছিল কি জানে, গরমের মধ্যে কি করে বেঁচেছিল এটাই তো বুঝতে পারি না। যেখানে ওদের 21 ডিগ্রি সেন্টিগ্রেডেই বা সেলসিয়াসেই তোমার হিটওয়েভ চলে যাচ্ছে, সেখানে ওরা নাকি এখানে কাটিয়ে গেছে। যদি হ্যাঁ সেটাই কনসেপ্ট, তারা সিমলাতেই বেশি বেরিয়ে গেছে। হ্যাঁ, সিমলা, গোয়া এসব দিকেই তারা ছিল, কিন্তু কলকাতায় তো রাজধানী ছিল, কলকাতায় তো রাজধানী ছিল, তাহলে সেখানে নিশ্চয় লোক থাকতো। তো এই কারণে জমিনদার ফমিনদার শুরু হয়েছিল, যে তোমরা কালেক্ট করো, আমরা সিমলায় বসে আরাম করি, এরকমই ব্যাপার ছিল। হ্যাঁ, শুধু টাকাটা দিলেই হবে, একদম এরম ব্যাপার। তো এই লোকটার সাথে জিপিও আছে। জিপিও ছাড়া ডালহৌসির আরেকটা কি হতে পারে বলো তো? জিপিও তো ডালহৌসির গেল, রেল অ্যান্ড জিপিও। ডালহৌসির আরেকটা কি কাজকর্ম আছে যার জন্য তাকে মনে রাখা হয়? এখানে পাবে, এটা শুধু রেলপথ। আমি ধরিয়ে দিচ্ছি এই কারণে, কারণ এগুলো পরীক্ষায় থাকবে। এই ইয়ারটা দেখে কি মনে হচ্ছে তখন কি হতে পারে? সিপাহি বিদ্রোহের সময় কে ছিল গভর্নর জেনারেল? সবথেকে বাজে কোশ্চেন। হ্যাঁ, 57, 57, 1857, নট 1700। হুম, ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড উইলিয়াম বেন্টিং? এই, কে ছিল ঠিকভাবে বলো? কি দেখে আসবে? আচ্ছা, একটু ভাবো। ক্যানিং, লর্ড ক্যানিং। ক্যানিং এর নাম অনুসারে আমাদের এখানে স্টেশন আছে, সেই স্টেশনটা কোথায়? কোশ্চেনটা এমনই লাগবে কিন্তু চলে আসতে পারে। সেটে, সেটে, নট ডেটে, সেট। কোথায় আছে ক্যানিং স্টেশন? সাউথ চব্বিশ পরগনার নাম শুনেছো? হ্যাঁ, তোমার জায়গা, অথচ ক্যানিং কোথায় জানো না। আর তো ক্যানিং কি স্টেশন না? কি ভেবেছো তো, কোন স্টেশন, ঘুম স্টেশন? শিয়ালদা তো এখানে, এই যে দু পা হাঁটলেই শিয়ালদা। হুম, ডালহৌসির পুরো নামটা খুঁজছিলাম। ও বাবা, অনেক নাম। জেমস অ্যান্ড্রিউ বরুণ র্যামজি। বুঝতে পারি না, কিন্তু সম্ভাবনা কম, কোন সময় ওদের মাথায় চলে আসবে।
তবে হ্যাঁ, তোমার ওই অ্যান্সারটা ঠিক আছে যে ক্যানিং হবে, ওটা ভুল নয়, ওটা আমি বলছি না ভুল, কিন্তু ওই ক্যানিং স্টেশনটা ওইটুকু মাথায় রাখো, কারণ ক্যানিং কিন্তু আমাদের প্রথম বন্দর। ক্যানিং বন্দর বন্দর এই এই কলকাতার ক্যানিং কিন্তু আমাদের প্রথম বন্দর। হ্যাঁ, সুন্দরবনে ক্যানিং আমাদের ফার্স্ট বন্দর। অবশ্যই ওটা কিন্তু আমাদের প্রথম বন্দর, ফার্স্ট পোর্ট। ব্রিটিশরা কিন্তু ওখান থেকে জিনিসপত্র নেওয়া আসা করতো। ক্যানিং এ পোর্ট আছে, এখন হয়তো পোর্টটা নষ্ট। হ্যাঁ, ক্যানিং কিন্তু ওখান থেকেই, ওই থেকেই কিন্তু ক্যানিং সূত্রপাত। এখন তো শ্যালো ওয়াটার, মানে ওই পুরো জল ওখান থেকে বড় বড় জাহাজ আসতো না বলে হলদিয়া বলদিয়া চলে গেছে, নাহলে ক্যানিং আমাদের প্রথম বন্দর। ঠিক আছে, ক্যানিং এর ইতিহাস প্রচুর পুরনো। তোমার জায়গা তুমি একটু খোঁজ খবর রাখো, পেয়ে যাবে। দক্ষিণ চব্বিশ পরগনার ইতিহাস পড়ো, ক্যানিং কিন্তু আমাদের প্রথম বন্দর, মাথায় রাখবে। হ্যাঁ। হ্যাঁ, বাস ধরবে দুজনই একই জায়গায়? এই রে, আশা করছি হয়ে যাবে। ঠিক আছে, আমি 8:30-এর মধ্যে করিয়ে দিচ্ছি, বেশি টানবো না। এবার জাস্ট মডার্ন ইন্ডাস্ট্রিতে ঢুকে যাই, পরের পোর্শন। ঠিক আছে, মডার্ন ইন্ডাস্ট্রি। দেখো এখানে প্রথমেই বলেছি এস্টাবলিশমেন্ট অফ লার্জ স্কেল মেশিনারি বেসড ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। ঠিক আছে, ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 19th সেঞ্চুরি। ওকে, এইটুকু মাথায় রাখবে। বাট কিন্তু ওখানে একটা লাইন বলেছি, দ্য ব্রিটিশ রুলার্স অফ ইন্ডিয়া ডিড নট কনসিভ অফ অ্যান ইন্ডাস্ট্রিয়ালাইজড ইন্ডিয়া। এটার মানেটা কি? তারা কখনোই চায়নি ভারতে একটা ইন্ডাস্ট্রি আসুক, তারা কখনোই চায়নি ভারতে ইন্ডাস্ট্রি আসুক। অবশ্যই, কারণ ইকোনমি পুর করে বেড়ে যাবে। ঠিক আছে, ওই কারণে কৃষক, ওই প্রথমে বললাম না এগ্রিকালচারটা আমি লিখলাম এগ্রিযুক্ত কালচার, রাজি হওয়া। কৃষক তো বেচারা কিছু করার নেই, তাকে যা বলছে সে মেনে যাচ্ছে। এগ্রিকালচার কথাটার মানে আমি আরেকবার তোমাকে একটু মনে করিয়ে দিই, এগ্রি এই কারণে বললাম তাদের রাজি হতেই হবে। ঠিক আছে, এদের ওপর হাজার একটা সিস্টেম চালিয়ে যাচ্ছে, রায়তওয়ারি, মহলওয়ারি, পার্মানেন্ট সেটেলমেন্ট যা চালাচ্ছে, এর ফলে এরা কি হচ্ছে, ল্যান্ডলেস লেবার। তাই তো, ল্যান্ডলেস মানে তাদের ভূমিদাস। ভূমিদাস মানে তাদেরকে টাকা দাও কাজ করবে, টাকা দাও কাজ করবে। এরপরে প্রচুর প্রচুর পরিমাণে জমি জমা নিলামিতে শুরু হলো, নিলামির পর নিলামি চলছে, কারণ টাকা দিতে পারছে, ট্যাক্স দিতে পারছে না, কোথার থেকে? এবার জমিদারকে যে বলেছে আপনি ট্যাক্স নিন, সে কোথার থেকে নেবে বেচারা, কারণ ওরা তো দিতেই পারছে না। ঠিক আছে, এবার সে যখন ব্রিটিশকে দিতে হচ্ছে, বলছে কেন ট্যাক্স কম? জমিদারের নিজের খাত থেকে দিতে হচ্ছে, জমিদার অত্যাচার চালাচ্ছে, ব্রিটিশ জমিদারের উপর অত্যাচার চালাচ্ছে, জমিদার সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। বেচারা এগ্রিকালচারের কৃষক আর কি করে, তাকে সমস্ত কিছুতে রাজি হতে বল। তাই জন্য আমি রাজি লিখেছি কথাটা, এগ্রিকালচারটাকে এগ্রি দিয়ে করলাম। ঠিক আছে, সব কিছুতে রাজি, কিছু করার নেই, সাধারণ মানুষ। তো এবার মডার্ন ইন্ডাস্ট্রিতে চলে আসি, ওই রেলপথ মানে রেলওয়েজ। দেখো ওখানে কয়েকটা আমি হিন্ট দিয়েছি। সেকেন্ড পয়েন্ট দেখো, সেকেন্ড পয়েন্টের সেকেন্ড লাইন, ইকোনমিক এক্সপ্লয়টেশন লেড ব্রিটেন টু কনস্ট্রাক্ট রোডস, রেলওয়েজ, পোস্ট, টেলিগ্রাফ লাইন্স, ডেভেলপ পোর্টস, ইরিগেশন ওয়ার্কস, ব্যাংকিং, এক্সচেঞ্জ অ্যান্ড ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস। হাইলাইট করে রাখো, কোশ্চেনে কিন্তু এগুলো ধরো এই রকম ভাবে দিতে পারে, কি বলে এটাকে, মিসম্যাচ। ঠিক আছে, সাবধান, ভুল করবে না। তারপর দেখো থার্ড লাইন, দ্য মেশিন এজ ইন ইন্ডিয়া স্টার্টেড ওয়েন কটনস টেক্সটাইল। হ্যাঁ, লিস্টটা কি করে দেবে? এই দেখো, ডাইরেক্ট যদি আমি তোমাকে বলি এখানে একটা লিস্টের কারণ, সে লিস্টের কারণটা হচ্ছে, ধরো এখানে তোমাকে বলে দিল টেলিগ্রাফ, সেটা আসতাম, তোমাদের কাছে টাইম কম তাই এটা পরের দিনের জন্য রাখছিলাম। এখানে একজনের নাম দিয়ে দেবে বা এরকম ইয়ার দিয়ে দেবে, এইটা কিন্তু নয়, আমি এমনি লিখছি 1800 নয়, এরকম একটা টাইম লাইন দিয়ে দেবে। ঠিক আছে, নিচে দিয়ে দেবে রেলওয়ে। ঠিক আছে, আমি কেন লিখছি এটা বলে দিচ্ছি, সালেও তোমাকে দিয়ে দেবে 1800। ঠিক আছে, বা এটা যদি না দেয় এরম করে দিয়ে দেবে 19th সেঞ্চুরি। ঠিক আছে, 18 সেন। ঠিক আছে, এরম ভাবে দেবে কিন্তু পুরোপুরি, জাস্ট এটাকে অ্যারেঞ্জ করে দিতে হবে তোমাকে, এইভাবে কিন্তু পুরোপুরি কোশ্চেনটা আসে। হলো, এরপরে দেখো একটা লাইন পড়লাম আমি, দ্য মেশিন এজ ইন ইন্ডিয়া স্টার্টেড ওয়েন কটনস টেক্সটাইল জুট অ্যান্ড মাইনিং ইন্ডাস্ট্রিজ ওয়ার স্টার্টেড ইন 1850। কত? 1850। তার মানে কটন আমাদের ভারতে কবে থেকে শুরু হলো? 1850। কটনের ইয়ার মনে থাকবে? কটন দিয়ে কি তৈরি হয়?
জামা কাপড়। আচ্ছা, কটন কোথায় সব থেকে বেশি চাষ হয়? গুজরাট। ঠিক নয়। কালো মাটি কোথায় সব থেকে বেশি? ভূগোলের কোশ্চেন। কৃষ্ণ মৃত্তিকা, ব্ল্যাক সয়েল। তামিলনাড়ু, কর্ণাটক। কোথায়? কর্ণাটক, তামিলনাড়ু কোথায়? কেরালা। অপশন দিচ্ছে অনেক, প্রচুর প্রচুর পরিমাণে কটন তৈরি হয় বর্তমানে। ঠিক আছে, প্রথম গুজরাটে হতো, গুজরাটে প্রচুর ছিল তখন, ওই জন্য তো ম্যানচেস্টার, তাই তো? কাকে বলা হয় ম্যানচেস্টার ভারতে? আহমেদাবাদ। দেখো এখানে বলছে কিন্তু, কিন্তু এই আহমেদাবাদ যতই আহমেদাবাদ হোক, দেখো পরের পেজে চলে যাও, পেয়েছো? দ্য ফার্স্ট টেক্সটাইল মিল, তবে দেখো দ্য ফার্স্ট টেক্সটাইল মিল ওয়াজ স্টার্টেড ইন বোম্বে বাই কওয়াজে নানাভয়, বা কৌজে নানাভয় আমরা যেটা বলতে পারি, ঠিক আছে, বা কাউজি, কাউজিও বলি আমরা। নামের এদের কোনো ঠিক ঠিকানা থাকে না, ঠিক আছে, ঠিক আছে, অনেকে অনেক রকম ভাবে উচ্চারণ করে এটাকে। নানা ভয়, নানা ভয় দিয়ে মনে রাখবে, নানা ভয়, আমাদের ভয় লাগে প্রচুর, তাই জন্য নানা ভয়, ঠিক আছে, মাথায় রাখবে এটা। প্রথম টেক্সটাইল মিল কোথায়? হ্যাঁ, এই তা ভারতবর্ষেই তো, এটা কি অন্য জায়গায়? বোম্বে অন্য জায়গায়? আমি টেক্সটাইল মিল বলছি কিন্তু। হ্যাঁ, দেখেছো তো কি, এইটুকু হচ্ছে ফোকাস, এইটুকু হচ্ছে ফোকাস। কোথায় টেক্সটাইল মিল প্রথম? বোম্বে, তাই তো? এখন তো আমরা মুম্বাই বলি। হুম, কততে পাচ্ছি আমরা ইয়ার? এবার তোমার জুটে আসি, আসি। জুট আর কটনের মধ্যে তফাৎ আছে তো? কোথায়? রিসরাটা কোথায় আবার? বেঙ্গলের কোথায়? কোথায়? বঙ্গোপসাগর, বড়নগর, বর্ধমান, হুগলি। কততে? একদম 1855। দিয়ে দিতে পারে তোমাকে, কিরকম ভাবে দেবে, আমি কেন ভূগোলটা একটুখানি সাথে করাচ্ছি। ধরো বললো টেক্সটাইল মিল, ঠিক আছে, জুট মিল, এখানে অপশন দিয়ে দিল, দেখতে হবে আছে। হ্যাঁ, ধরো টেক্সটাইল দিল, ঠিক আছে, টেক্সটাইল দিয়ে তোমাকে বললো না, বলা যায় না, এই দেখো মহারাষ্ট্র, দেন জুট, ডাব্লিউবি লিখলাম, ঠিক আছে, এরম ভাবে দিয়ে দেবে। এবার যদি এই দুটো না দেয়, সেল, এই যে 1855, 1855, তাই তো? আবার কি করতে পারে বলো তো, সব লিখে দিল, ক্রোনোলজিক্যালি সাজাও। ট্রেন্ড এখন ক্রোনোলজি, ক্রোনোলজি সমঝিয়ে, ব্যাস, বুঝতে পারলাম, ব্যাস। এবার জুট ইন্ডাস্ট্রি, তাড়াতাড়ি হচ্ছে এবার, ঠিক আছে। জুট ইন্ডাস্ট্রি কি? জুট কি? জুট পাট। দেখো একটা লাইন দিয়েছি, 1855 জর্জ অকল্যান্ড স্টার্টেড দ্য ফার্স্ট মডার্ন জুট স্পিনিং ফ্যাক্টরি ইন রিসরা, পেয়েছো? এবার লোক চলে এলো রিক্সাতে, এই যে রিক্সাতে জুট হলো, এই রিক্সাতে একটা লোক চলে এলো, লোকটার নাম কি? শুধু অকল্যান্ড দিয়ে মনে রাখলে হবে, ঠিক আছে, অকল্যান্ড, কারণ তোমার তো দরকার নেই, এত বড় নামের দরকার কি? অক, অক দিয়ে মনে রাখলেও চলবে। ইয়ার কত? এই যে এখানে লেখাই রয়েছে 1855, 1855, ঠিক আছে, মনে থাকবে। তারপরে দেখো দিয়েছি, বাই 1870s জুট গানি ব্যাগস অ্যান্ড ক্লথস পেনিট্রেটেড ফরেন মার্কেট ল্যান্ডিং টু ম্যাসিভ এক্সপোর্ট ইন ফিনিশ জুট প্রোডাক্টস, ঠিক আছে, এই জিনিসটা বুঝে নাও। এই জুটের না রপ্তানি সব থেকে বেশি বেড়েছিল 1870-তে, যদি বলে এক্সপোর্ট টাইম অফ জুট 1870, ঠিক আছে। এবার কটনে চলে আসো, দেখো কটনে কি বলছে, ওই যে বোম্বে প্রথমে, দেখো ফার্স্ট পয়েন্ট, দেন লেটার আহমেদাবাদ। ট্রেন পাবে না, ঠিক আছে, আজকে জুট অবধি থাক তাহলে, ঠিক আছে, আমরা তাহলে আছে জুট অবধি শেষ করি। জুট,
এখানে এন্ড লিখে রাখলাম। হ্যাঁ, পরের দিন একটা ছোট্ট টেস্ট নিয়ে নেবো এইটুকুর ওপর, জুট অব্দি নিয়ে নেবো, ঠিক আছে? তাহলে বাকিটা পরের দিন হয়ে যাবে।